हेलो फ्रेंड्स আসসালামু আলাইকুম এভরিওয়ান আদাব নমস্কার। আজকের যে ভিডিও সেই ভিডিওর মধ্যে হবে একটি ম্যারাথন, যেই ম্যারাথনের মধ্যে প্রায় 40 থেকে 50টি বা 60-70টি কোয়েশন কমপ্লিট করা হবে। এর আগে আমি ইংলিশের 4টি বা 5টি ক্লাস দিয়েছি, সেইগুলি আপনি দেখবেন। যদি আপনি আজকে এই ভিডিওটি নতুন দেখছেন তাহলে আপনি কি করবেন, আপনি সবার প্রথমে লেটস লার্ন চ্যানেল থেকে ইংলিশের একটি ম্যারাথন আছে, যেটি 3 ঘন্টা 36 মিনিট। ইউটিউবের মধ্যে সার্চ করবেন ইংলিশ পেডাগজি ম্যারাথন বাই লেটস লার্ন, সেই ম্যারাথনটি দেখবেন। সেই ম্যারাথনটি দেখার পর আমার যে প্লেলিস্টের মধ্যে ইংলিশের 4টি কোয়েশন পেপার ডিসকাস করা আছে, সেই কোয়েশন পেপারটি দেখবেন। সবার প্রথমে লেটস লার্নের যে ম্যারাথন, সেই ম্যারাথনটি দেখবেন ইংলিশ পেডাগজির। তারপরে লেটস লার্নের মধ্যে আরও ইংলিশ সার্চ করে 3-4টি ইংলিশের ভিডিও 2021-এর পাবেন, এবং 2022-এর 3-4টি পাবেন, এবং 23-এর আরও 3-4টি পাবেন। এইগুলি দেখতে পারেন। এইগুলি দেখার পর আমার যে চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আছে ইংলিশের, সেই প্লেলিস্ট থেকে 4টি ক্লাস আছে, সেই 4টি ক্লাস দেখবেন। তারপরে এই ম্যারাথনটি দেখবেন। যদি আপনি এই সব ভিডিওগুলি কমপ্লিট করেন তাহলে আপনার ইংলিশ একদম স্ট্রং হয়ে যাবে। আর এর থেকে আমি আরও একটি ভালো সলিউশন দিচ্ছি। বাংলার যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলের মধ্যে, সেই প্লেলিস্টটি আপনারা অবশ্যই দেখবেন, কারণ সেখান থেকে আপনার বাংলা সিলেবাসটাও কমপ্লিট হবে, প্লাস ইংলিশের যে সিলেবাস সেটিও কমপ্লিট হবে। আপনার জন্য অনেক ভালো হবে। যদি আপনার পেপার 2 হয় ইংলিশ, তাহলে আপনি বাংলার যে প্লেলিস্ট আছে সেটি দেখতে পারেন। সেখানে আমি পেপার 2, পেপার 1 2012 থেকে 24 পর্যন্ত যতটি কোয়েশন ছিল সেগুলি আমি আপলোড করেছি উইথ ডিসকাশন। পুরো ইউটিউবের মধ্যে এইভাবে যে বাংলার কোয়েশনগুলি ডিসকাস করা হচ্ছে পুরো ইউটিউবের মধ্যে নেই। আমি আপনাকে আমার ভাই বোন বা ফ্রেন্ড হিসাবে সাজেস্ট করছি, আপনারা যদি দেখতে পারেন তাহলে ওই যে বাংলার প্লেলিস্ট সেটি আপনি দেখতে পারেন। সেখানে আপনার ইংলিশও কমপ্লিট হবে, বাংলাও কমপ্লিট হবে। কারণ ইংলিশ কেন কমপ্লিট হবে? কারণ ইংলিশ যে কোয়েশনগুলি সেগুলি হুবহু বাংলার ট্রান্সলেশন হচ্ছে। এবং আমি এই ভিডিওর পরে লাস্ট যে আরও একটি ভিডিও দেব, সেখানে আমার যে কোয়েশন পেপার আছে সেই কোয়েশন পেপার থেকে ভিডিও করে যে ট্রিক আছে ল্যাঙ্গুয়েজের, সেই ট্রিকটি আমি বলে দেব। আপনারা অবশ্যই ওয়েট করবেন সেই ল্যাঙ্গুয়েজের যে একটি ভিডিও, ওএমআর শিট ফিল আপ কীভাবে করা হয় সেই ভিডিওর সাথে ল্যাঙ্গুয়েজের এই ট্রিকটি আমি আপলোড করব, তখন এই ভিডিওটি দেখবেন। আর আমার যে বাংলার প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের মধ্যে দুই ঘন্টার একটি ম্যারাথন আছে, যেখানে 2023 এবং 24-এর যে কোয়েশনগুলি ছিল পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলি এই 2 ঘন্টার মধ্যে কমপ্লিট আছে। আর যে প্রিভিয়াস ভিডিওগুলি আছে সেগুলি অনলাইনের ভিডিও। আর আরও 2টি ম্যারাথন আছে 2 ঘন্টা 2012 থেকে 19 পর্যন্ত 2টি পার্ট আছে। সেখানে 2012 থেকে 19 পর্যন্ত এই যে 2টি ম্যারাথন আছে 2 ঘন্টা করে, সেটিতে আমি এত বেশি এক্সপ্লেন করতে পারি নাই, কারণ তখন আমি নতুন ভিডিও বানাচ্ছিলাম। তাহলে যদি আপনার কাছে সময় থাকে তাহলে ওই 2টি ম্যারাথন দেখবেন। আর যদি ওই 2টি দেখেন না, ক্লাস সবার প্রথমে যে প্লেলিস্টের সবার উপরে যে একটি ভিডিও আছে সেই ভিডিও দেখে তারপরে যাবেন ক্লাস 2-র মধ্যে। ক্লাস 2 থেকে সিরিয়াল ওয়াইজ দেখবেন। যদি সিরিয়াল ওয়াইজ দেখেন না তাহলে আপনি বুঝতে পারবেন না। ওকে, এখন অনেক সময় হয়ে গেছে, আজকের যে ম্যারাথন সেটি শুরু করা যাক। সবার প্রথম কোয়েশন হচ্ছে, ডেভেলপমেন্ট অফ চিলড্রেন থট বিংস before the acquisition of language, and language is the product of thought. The idea supposed by Vygotsky, Piaget, Benjamin or Skinner. কোয়েশনের মধ্যে কি বলছে যে ভাষা দক্ষতা অর্জনের পূর্বে বুদ্ধি ও চিন্তার বিকাশ শুরু হয়। ভাষার যে দক্ষতা সেটা অর্জনের পূর্বে বুদ্ধি এবং চিন্তার বিকাশ শুরু হয়, এবং ভাষা হলো চিন্তা প্রসূত। এই যে এটা কি বলছেন, এটা হচ্ছে ফিক্সড কোয়েশন। এটা বলেছেন বেঞ্জামিন ওরফ। তিনি কি বলেছেন, ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অ্যান্ড থট বিংস বিফোর দি অ্যাকুইজিশন, মানে ভাষা দক্ষতা অর্জনের পূর্বে বুদ্ধি ও চিন্তার বিকাশ শুরু হয়, এবং ভাষা হলো চিন্তা প্রসূত। এটি বেঞ্জামিন ওরফ বলেছেন। তারপর হচ্ছে 2 নম্বর কোয়েশন, এ প্রি স্কুল চিল্ড
A preschool child is able to recognize alphabets and identify sound of a language, but he finds it difficulty to read small words. The teacher help her to read the words. This strategy followed by the teacher is মানে টিচার স্টুডেন্টটি বাচ্চাটি কি করেছে বাচ্চাটি অ্যালফাবেট অ্যান্ড সাউন্ড অফ এ ল্যাঙ্গুয়েজ বাট হি ফাইন্ড ডিফিকাল্টি টু রিড স্মল ওয়ার্ডস যে ছোটো ছোটো শব্দ আছে সেগুলো পড়তে তার একটু অসুবিধা হচ্ছে। তখন টিচার কি করেছেন একটু হেল্প করেছেন। এই যে হেল্প করেছেন এই হেল্পটার নামটা কি নামে জানা যায়? সেখানে মেমোরাইজিং, হ্যান্ড হোল্ডিং, পিয়ার টিউটরিং, স্ক্যাপ ফোল্ডিং। তিনি যে হেল্প করেছেন, হেল্প করা যে কিউজ দেওয়া সেটা হচ্ছে স্ক্যাপ ফোল্ডিং। বাইগস্কির মতে সেটা হচ্ছে স্ক্যাপ ফোল্ডিং। আর পিয়ার টিউটরিং যখন ক্লাসের মধ্যে তাদের যে সমবয়সী যারা আছে, ক্লাসের যে সহপাঠী যারা আছে তারা যখন একজনে আরেকজনের সাথে ডিসকাস করবে তখন সেটা হবে পিয়ার টিউটরিং। যেমন পিয়াররা একজন আরেকজনের সাথে শিখাবে, তুমি একটি পারছো না তখন তোমার যে সহপাঠী আছে সেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছে, তখন সেটা হবে পিয়ার টিউটরিং। আর মেমোরাইজিং হচ্ছে মুখস্থ করা। এখানে তো মুখস্থ করছে না, তার যে ডিফিকাল্টি হচ্ছে যে ছোটো ছোটো শব্দ সেগুলি পড়তে ডিফিকাল্টি হচ্ছে, তখন টিচার তাকে একটু হেল্প করেছেন, তখন সেটা হচ্ছে স্ক্যাপ ফোল্ডিং। Question number 3. As per National Education Policy NEP 2020, the language of instruction at foundational stage must be English, Hindi, home language, official language. NEP 2020 মধ্যে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে ফাউন্ডেশনাল স্টেজ মানে প্রথম যে বুনিয়াদী স্তর আছে, তখন কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে? ইংলিশে দেওয়া হবে না হিন্দিতে দেওয়া হবে না হোম ল্যাঙ্গুয়েজে দেওয়া হবে না অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে দেওয়া হবে? হোম ল্যাঙ্গুয়েজে দেওয়া হবে। হোম ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাদার টাং। তাকে তার যে মাদার টাং আছে, তার যে মাতৃভাষা আছে, তার মাতৃভাষা তাকে ফাউন্ডেশনাল স্টেজে ইনস্ট্রাকশন দেওয়া হবে। Question number 4. After the reading of text, the teacher asks her student to create their own interpretation of the text. This sub-skill is referred to as মানে টিচার কি করছেন, পড়ার পর তাকে তার নিজের যে ইন্টারপ্রিটেশন সেটা তৈরি করতে বলেছেন। তিনি এটা কিসের সাবস্কিল? প্যারাফ্রেজ, প্রেডিকশন, ইনফারেন্স, সামারাইজ। সেটার সঠিক অপশন হচ্ছে ইনফারেন্স, মানে একটি সিদ্ধান্ত করতে হবে তিনি বলেছেন। তার যে ওন ইন্টারপ্রিটেশন সেটা কিসের সাবস্কিল? সেটা হচ্ছে ইনফারেন্স। আর প্যারাফ্রেজ মানে আপনি শব্দ মে বাতানা, সেটা হচ্ছে প্যারাফ্রেজ। প্রেডিকশন মানে অনুমান লাগানো, যখন সে কিছু অনুমান করবে তখন সেটা হবে প্রেডিকশন। আর এটার সঠিক অপশন হচ্ছে ইনফারেন্স। কোয়েশ্চন নাম্বার 5. উইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট সিমটম অফ ডিসলেক্সিয়া? মানে ডিসলেক্সিয়ার কোনটি সিমটম নয়? ডিফিকাল্টি ইন লেটার ওয়ার্ড রিকগনিশন, প্রবলেম উইথ আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস, প্রবলেম উইথ জেনারেল ভোকাবুলারি স্কিল, প্রবলেম উইথ অ্যাকুরেটলি কপিং লেটার অ্যান্ড ওয়ার্ডস। ডিসলেক্সিয়া হচ্ছে পড়ার সঙ্গে সম্পর্কযুক্ত, যখন পড়তে অসুবিধা হবে তখন সেটা হবে ডিসলেক্সিয়া। ডিফিকাল্টি ইন লেটার ওয়ার্ড রিকগনিশন, যখন সে লেটারকে পরিচিতি করবে, চিহ্নিত করবে, তখন তার ডিফিকাল্ট হবে, তখন সেটা হবে ডিসলেক্সিয়ার সাথে জড়িত। প্রবলেম উইথ আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস, আইডিয়া বা ওয়ার্ড সেটা বুঝতে অসুবিধা হচ্ছে, তখন সেটাও ডিসলেক্সিয়ার সাথে যাবে। প্রবলেম উইথ জেনারেল ভোকাবুলারি স্কিল, ভোকাবুলারি সেটাও পড়ার সাথে সম্পর্কযুক্ত, মানে ডিসলেক্সিয়ার সাথে সম্পর্কযুক্ত। প্রবলেম উইথ অ্যাকুরেটলি কপিং লেটার অ্যান্ড ওয়ার্ডস, মানে যেভাবে লেখা আছে সেভাবে লিখতে প্রবলেম হচ্ছে। লেখার সাথে কিসের সম্পর্ক? লেখার সাথে সম্পর্ক হচ্ছে ডিসগ্রাফিয়া। লেখার সাথে ডিসগ্রাফিয়া। নট সিমটম, কোনটি সিমটম নয় ডিসলেক্সিয়া? লেখা হচ্ছে ডিসগ্রাফিয়া। তাই এর সঠিক অপশনটি হচ্ছে প্রবলেম উইথ অ্যাকুরেটলি কপিং লেটার অ্যান্ড ওয়ার্ডস। Question number 6. Mrs. Robina conducts lot of speaking activities for her students of class 3. Which of the following activities are appropriate for the speaking activity for the entire class? মানে একজন টিচার রবিনা স্পিকিংয়ের জন্য একটি অ্যাক্টিভিটি তৈরি করেছেন ক্লাস 3, তখন সেটার মধ্যে সব থেকে বেস্ট কোনটি হবে?
Listening to story on an audio visual device provided by the teacher, মানে টিচার যে অডিও ভিজুয়াল ডিভাইস দিবেন, অডিও ভিজুয়াল বলতে কি বোঝা যায়, দৃশ্য শ্রব্য সামগ্রী। দৃশ্য মানে দেখা, মানে অডিও মানে শোনা, আর ভিজুয়াল মানে দেখা, মানে যেগুলি দেখতেও পারবে শুনতেও পারবে। যেমন টিভি, টিভি যখন আমরা দেখতেও পারবো শুনতেও পারবো, সেটা হচ্ছে অডিও ভিজুয়াল এইড, টিচিং এইড বা ডিভাইস বলতে পারেন। যেমন মোবাইল, দেখতেও পারি শুনতেও পারি, মোবাইলে কোনো কিছু গান যখন বাজে তখন আমরা শুনতেও পারি দেখতেও পারি, সেটা হচ্ছে অডিও ভিজুয়াল। ব্রেনস্টর্মিং অ্যাবাউট দি টপিক ইন স্মল গ্রুপস, মানে ব্রেনস্টর্মিং যে স্পিকিংয়ের যে অ্যাক্টিভিটি, তারা কয়েকজন ছোট ছোট গ্রুপের মধ্যে বসে তারা ব্রেনস্টর্ম করবে, মানে আইডিয়া তৈরি করবে, যে স্পিকিংয়ের যে আইডিয়া, যে অ্যাক্টিভিটি যেটা আছে সেটা সম্পর্কে তারা ছোট ছোট দলের মধ্যে বসে তারা ব্রেনস্টর্ম করবে, মানে জেনারেট করবে। টিচার গিভস ডায়লগ টু স্টুডেন্টস টু লার্ন অ্যান্ড দি আস্ক দেম টু রিপ্রোডিউস দেম ইন দি ড্রামা অ্যাক্টিভিটি ইন ক্লাস। যখন অ্যাক্টিভিটি যেটা হবে, তখন অ্যাক্টিভিটি যে ড্রামা অ্যাক্টিভিটি হবে, তখন তারা টিচার একটি ডায়লগ দিবেন, ডায়লগ সাথে তারা কি করবে, সেটা শিখে ফেলবে, মানে মেমোরাইজ করবে। তারপরে রিপ্রোডিউস করে, মানে যেমন উগলিবে, তারা যা শিখছে সেইভাবে ড্রামার মধ্যে গিয়ে অ্যাক্টিভিটি করবে। রিপ্রোডিউস শব্দটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। টিচার calls the student with issue in pronunciation and ask them to repeat and practice after her. টিচারের সাথে টিচার যেভাবে প্রনাউন্সিয়েশন করবেন তারপরে তারা কি করবে, রিপিট করবে। এই যে রিপিট শব্দটি সিটেটের মধ্যে নেগেটিভ, রিপ্রোডিউস নেগেটিভ। সব থেকে পজিটিভ হচ্ছে ব্রেনস্টর্মিং হচ্ছে সব থেকে পজিটিভ, সেখানে অ্যাক্টিভ। তারা কি করবে, মানে আইডিয়া করবে, যে অ্যাক্টিভিটির যেটা দেওয়া হবে সেটা নিয়ে তারা ভাববে, চিন্তা করবে, তাদের মাথায় অনেক বুদ্ধি আসবে। তখন ছোট ছোট দলের মধ্যে যখন বসে এইভাবে আইডিয়া করবে, তখন সেটি বেস্ট অ্যাক্টিভিটি হবে। কোয়েশ্চন নাম্বার 7, অন এ রেইনি ডে the teacher made the students sit in a circle and ask them to share their experience on any memorable incident of rainy day. How will this activity help the grade 1 students in their language development? মানে ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট আছে ক্লাস 1-এর, সেখানে কি করছেন, একদিন বৃষ্টি হচ্ছে, হওয়ার সাথে তার টিচার কি করছেন, তাদের সবাইকে একসাথে জমা করেছেন সার্কেলভাবে। সেখানে তিনি সার্কেলভাবে জমা করার পর এই যে সবাইকে একসাথে করলেন, তারপর তিনি তাদের যে একটি মেমোরেবল ডে আছে, রেইনি ডের মধ্যে যে একটি মেমোরেবল ডে আছে সেটা বলার জন্য করছেন। সেখানে তাদের স্টুডেন্টদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কীভাবে তাদের এই যে অ্যাক্টিভিটি সেটা হেল্প করবে। দে উইল অ্যাচিভ গ্রস মোটর স্কিল, সেখানে কি তারা গ্রস মোটর স্কিল করবে। একটি হচ্ছে গ্রস মোটর স্কিল, একটি হচ্ছে ফাইন মোটর স্কিল। একটি হচ্ছে গ্রস আর একটি হচ্ছে ফাইন। গ্রস মোটর স্কিল সেটা যেখানে বাচ্চারা দৌড়াবে, হাঁটবে, লাফাবে, যখন তাদের বড় বড় মাংসপেশি ইউজ হবে তখন সেখানে হবে গ্রস মোটর স্কিল। ফাইন মোটর স্কিল যখন তারা কি করবে, মাটি দিয়ে ছোটো ছোটো বাসন বা তৈরি করবে বা মাটি দিয়ে যে কোনো জিনিস তৈরি করবে, তখন তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপড হবে। বা যখন তাদের শার্টের যে বোতাম আছে তখন সেটা লাগাবে, তখন তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপড হবে। তারপরে সুই আছে, সুইয়ের ভিতরে যে সুতা ঢুকানো, যখন সেটা করবে তখন ফাইন মোটর স্কিল সেখানে ডেভেলপড হয়। আর ফাইন মোটর স্কিল সবসময় লেখার সাথে সম্পর্কিত। দে উইল অ্যাচিভ গ্রস মোটর স্কিল, সেখানে কি তারা গ্রস মোটর স্কিল মানে দৌড়াবে, লাফাবে, এভাবে কিছু হচ্ছে। দে উইল বিকাম ইফেক্টিভ কমিউনিকেটরস, তখন তারা অনেক ভালো কমিউনিকেটরস হবে, মানে মাত কথা যে আছে, যে ভাষার ব্যবহার আছে, তখন তারা ভালোভাবে শিখতে পারবে, ভালোভাবে বলতে পারবে এই অ্যাক্টিভিটির মধ্যে। দে উইল বিকাম গুড রিডার্স, তখন যে অ্যাক্টিভিটির মধ্যে তারা একজন ভালো পাঠক হবে। দে উইল ইমপ্রুভ দেয়ার হ্যান্ডরাইটিং, এই অ্যাক্টিভিটির মধ্যে কি হ্যান্ডরাইটিং তারা ইমপ্রুভ হবে না, তারা ভালো ভালো পাঠক হবে না, তাদের যে কমিউনিকেশন আছে যেটা সেটা আরও ভালো হবে না, তাদের গ্রস মোটর স্কিল ডেভেলপড হবে। অন এ রেইনি ডে দি টিচার মেড দি স্টুডেন্টস সিট ইন এ সার্কেল অ্যান্ড আস্ক them to share their experience on any memorable incident of a rainy day.
হাউ উইল দিস অ্যাক্টিভিটি হেল্প দিস গ্রেড 1 স্টুডেন্টস ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট? আনসারটি আপনি মনে মনে ভাবেন যে কোনটি সঠিক অপশন, তারপরে আমি অপশনটি টিক করব। আপনি মনে মনে ভেবেলেন, আপনার কাছে 3 সেকেন্ড, 1, 2 অ্যান্ড 3। সেটার সঠিক অপশন হচ্ছে দে উইল বিকাম ইফেক্টিভ কমিউনিকেটর্স, মানে তারা ভালোভাবে ভাষাটা ব্যবহার করতে পারবে, তাদের যে মেমোরেবল ডে আছে সেটা বলতে পারবে, তখন তাদের ল্যাঙ্গুয়েজটি ডেভেলপড হবে। Question number 8. After conducting a listening activity in class, a teacher wants to assess whether the students were listening effectively or not. What parameters should she take into consideration? মানে একটি লিসেনিং অ্যাক্টিভিটি, শোনার যে অ্যাক্টিভিটি সেটা টিচার করছেন, তারপরে তিনি অ্যাসেস করতে চাচ্ছেন, মানে তারা ভালোভাবে শুনতে পারলো কি না পারলো। তখন এখানের মধ্যে কি হলো, স্টুডেন্ট আস্ক কোয়েশন অন হোয়াট দে লিসেন। যখন তারা কোয়েশনটি জিজ্ঞাসা করবে, যখন তারা যে লিসেনিং অ্যাক্টিভিটি হবে তখন সাথে সাথে তারা কোয়েশন করবে, তখন তারা অ্যাক্টিভ থাকবে। স্টুডেন্ট আর এবল টু সামারাইজ হোয়াট দে লিসেন। যখন তারা সামারাইজ করতে পারবে যে লিসেনিংয়ের যে অ্যাক্টিভিটি, মানে এই কোয়েশনটা আমি বলছি, যেমন আমি এখন পড়াচ্ছি, আপনারা শুনছেন, তারপরে আমি কি করব, আপনাকে একটি সেই যেগুলি আমি বিষয় বলছি আপনাদেরকে, আমি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব যে আপনি বুঝতে পারছেন কি না। তখন আমি কিভাবে বুঝতে পারবো, এটি হচ্ছে এই কোয়েশনের মিনিংটা। যখন স্টুডেন্ট আস্ক কোয়েশন অন হোয়াট দে লিসেন, তারা যখন মানে বলবে তারা কি শুনছে, তারা বলতে পারবে, তখন তারা ইফেক্টিভ, তখন তারা ভালোভাবে শুনছে। স্টুডেন্ট আর এবল টু সামারাইজ হোয়াট দে লিসেন, যখন তারা সামারাইজ করতে পারবে, তার সারমর্ম বলতে পারবে, তখন তারা শুনছে। স্টুডেন্টস আর লিসেনিং কোয়াইটলি, যখন তারা শান্তভাবে বসে থাকবে তখন তাদের কখনো লিসেনিংটা এফেক্টিভ হবে না। এর সঠিক অপশন কোনটি হচ্ছে, এ ইজ কারেক্ট অ্যান্ড বি ইজ ইনকারেক্ট। বি ইজ কারেক্ট বাট এ অ্যান্ড সি আর ইনকারেক্ট। এ অ্যান্ড বি আর কারেক্ট বাট সি ইজ ইনকারেক্ট। এ বি সি আর কারেক্ট। যখন তারা প্যাসিভভাবে কোয়াইটলি মানে শান্তভাবে তারা বসে থাকবে তখন তারা কখনো ভালোভাবে শুনছেও না, তারা বলতেও পারবে না। সি অপশনটি ক্যান্সেল করেন। যখন আপনি সি অপশনটি ক্যান্সেল করবেন, বি নম্বর ইনকারেক্ট হয়ে যাবে, তারপরে 3 নম্বরও ইনকারেক্ট হয়ে যাবে, 4 নম্বরও ইনকারেক্ট হয়ে যাবে, সরি মানে সিটি হচ্ছে নেগেটিভ, সিটি সঠিক নয়, সেটা এ অ্যান্ড বি হচ্ছে সঠিক। এ ইজ কারেক্ট, বি ইজ ইনকারেক্ট, বি ইনকারেক্ট নয়, বি কারেক্ট, মানে এ অপশনটি ভুল। তারপরে 2 নম্বর অপশন হচ্ছে বি ইজ কারেক্ট বাট এ অ্যান্ড সি আর ইনকারেক্ট। সি ইনকারেক্ট বাট বি ইজ কারেক্ট, অনলি বি না, এও কারেক্ট। এ অ্যান্ড বি আর কারেক্ট বাট সি ইজ ইনকারেক্ট, এই অপশনটি হচ্ছে সঠিক, মানে এ আর বি হচ্ছে কারেক্ট। আর স্টুডেন্ট আর লিসেনিং কোয়াইটলি, যখন তারা শান্তভাবে থাকবে তখন তারা বুঝতেও পারবে না, বলতেও পারবে না, তখন সেটি হচ্ছে নেগেটিভ। এই অপশনটি বলতে আমার একটু অসুবিধা বোধ হচ্ছে, তাহলে আমি আবার রিকেপ করছি। মানে তারা একটি লিসেনিংয়ের অ্যাক্টিভিটির মধ্যে তখন তারা বুঝতে পারছে কি না পারছে না সেটা জানার জন্য টিচার কি মানে কোনটি তিনি পরীক্ষা করবেন। যখন তাদের কোয়েশন তারা বলতে পারবে তখন তারা ভালোভাবে শুনছে, যখন তারা সামারাইজ করতে পারবে তখন তারা ভালোভাবে শুনবে। স্টুডেন্টস আর লিসেনিং কোয়াইটলি, যখন তারা শান্তভাবে বসে থাকবে তখন তারা পারবে না। এরপরের কোয়েশন, এ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট মাস্ট বি। ল্যাঙ্গুয়েজের যে টেস্ট সেটা কীভাবে হবে, সিম্পল, অ্যাম্বিগুয়াস, রিলায়েবল, কমপ্লেক্স। কমপ্লেক্স জটিল, রিলায়েবল মানে বিশ্বস্ত বা বিশ্বভিত্তিক, অ্যাম্বিগুয়াস মানে অনিশ্চিত, আর সিম্পল হচ্ছে সহজ। এই অপশনটি দেখেই মনে হবে যে সিম্পল। যদি এত সিম্পলভাবে থাকতো তাহলে এক্সামিনার কি আমাদের কোয়েশনটি দিত? এক্সামিনার কখনো দিত না। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট মাস্ট বি রিলায়েবল। যখন মানে বিষয়ভিত্তির মতো হবে তখন সেটা হবে বেস্ট, সিম্পল থেকে আরও বেস্ট, রিলায়েবল।
Question number 10. When a speaker alternates between two or more languages in one conversation, this is called multilingualism, code mixing, code switching, bilingualism. যখন একজন বক্তা একই কথার মধ্যে দুইটি ভাষার অধিক ব্যবহার করে একটি কথার মধ্যে, একটি কনভারসেশনের মধ্যে, তখন সেটাকে কি নামে জানা যায়? এই জায়গার মধ্যে কোড মিক্সিং আর কোড সুইচিং এই দুইটির মধ্যে একটি হবে। কোড মিক্সিং সেটা হবে যখন আমি বলছি তুমি একটু ওয়েট করো, এই যে ওয়েট করো একটি শব্দের মাঝে যে আরেকটি ভাষার ওয়েট আনলাম, বাংলার মধ্যে ইংরেজি আনলাম, তখন সেটা হচ্ছে কোড মিক্সিং। আর কোড সুইচিং হচ্ছে যখন আমি বাংলা বলবো, বাংলা বলতে বলতে হঠাৎ করে আমি ইংরেজির মধ্যে একদম লাফ দিয়ে দিব, তখন সেটা হবে কোড সুইচিং। আর এই অপশনের সঠিক অপশন হচ্ছে কোড সুইচিং। এইটির মধ্যে আপনার একটু কনফিউশন হতে পারে, কারণ এই যে কোয়েশন এটি একবার আসছে, আর যত সব কোয়েশন ছিল কোড মিক্সিং আর কোড সুইচিং আপনারা বাংলার মধ্যে অনেকবার পেয়েছেন এবং আমি বলেছি। কিন্তু এই যে একটি এইবার এই কোয়েশনটি আসছে যে একটি বাক্যের মধ্যে বা একটি যে কনভারসেশনের মধ্যে দুইটি বা দুইটির চেয়ে অধিক, তখন সেটা হবে কোড সুইচিং। আর কোড মিক্সিংয়ের যত সব কোয়েশন এসেছে সেটি এইভাবে এসেছে, যেমন আমি বলছি বা সে আজকে ট্রেন মিস করেছে, এই যে ট্রেন শব্দটি ইংরেজি শব্দ মিডিলে ঢুকছে, তখন সেটা হচ্ছে কোড মিক্সিং। আর কোড মিক্সিং, কোড সুইচিং আমি আগে আরও ভালোভাবে এক্সপ্লেন করেছি প্রিভিয়াস বাংলার যে ক্লাস, তাই আমি আপনাদের বলছি আপনারা বাংলার যে ক্লাসগুলো আছে আপনারা অবশ্য দেখবেন। Question number 11. Which of the following activities is not related to writing readiness for emergent writers? এই যে ইমার্জেন্ট রাইটার যখন নতুন বাচ্চারা যে লিখবে, তখন তাদের সাথে কোন অপশনটি জড়িত নয়? ক্লে মোল্ডিং হচ্ছে এই যে আমি বলেছিলাম যখন যে মাটি দিয়ে কোনো কিছু তারা বানাবে, তখন সেটা হবে ক্লে মোল্ডিং। বটমিং অ্যান্ড জিপিং মানে তাদের যে শার্টের যে বোতাম আছে সেগুলি লাগাবে, তখন সেটা তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ হবে। ফাইন মোটর স্কিলের সাথে লেখার সম্পর্ক, যখন তারা ক্লে মোল্ডিং করবে তখন সেটা তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ হবে। লেসিং অ্যান্ড থ্রেডিং, যখন তারা যে সুয়ের মধ্যে সুতা ঢুকাবে, তখন তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ হবে। আর জাম্পিং যখন তারা লাফাবে, তখন তাদের গ্রস মোটর স্কিল ডেভেলপড হবে। এই যে একদম সহজ কোয়েশন, সেই কোয়েশনটি কীভাবে কঠিন করে দিয়েছে আপনারা দেখেন। এখানে যদি আপনার কনসেপ্টটি ক্লিয়ার না থাকে তাহলে আপনার বুঝতে অনেক অসুবিধা হবে। এখানে যদি তিনটি অপশন হচ্ছে ফাইন মোটর স্কিলের আর একটি হচ্ছে গ্রস মোটর স্কিল, যে ওড ওয়ান আউট পাবে আপনারা এই আনসারটি সঠিক করতে পারেন। এই তিনটি হচ্ছে ফাইন মোটর স্কিলের সাথে, আর এটি হচ্ছে গ্রস মোটর স্কিলের সাথে। আর ফাইন মোটর স্কিল সবসময় কি লেখার সাথে সম্পর্ক। Question number 12. A teacher gives lot of opportunities to her students in grade 5 for free writing. This would help the students in grammatical accuracy while writing with accuracy, understanding of the content and fluency, understanding the language use. যখন ফ্রি রাইটিং করবে তখন তাদের কি ডেভেলপ হবে? ফ্রি রাইটিং কি? ফ্রি রাইটিং যখন আপনার মনে যা আসে তা আপনি লিখছেন, তখন সেটা হচ্ছে ফ্রি রাইটিং। ফ্রি রাইটিংয়ের সাথে কি গ্রামারের যে অ্যাকুরেসি আছে তখন সেটা বাড়বে। রাইটিং উইথ অ্যাকুরেসি যে তার সঠিকতা আছে সেটা কি বাড়বে। আন্ডারস্ট্যান্ডিং অফ দি কন্টেন্ট ইনফ্লুয়েন্সি, সেটা বুঝতে পারবেন, তার যে প্রভাব আছে সেটা আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। তখন যে কন্টেন্ট যেটা আছে তখন আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং অফ দি কন্টেন্ট অ্যান্ড ফ্লুয়েন্সি, আন্ডারস্ট্যান্ডিং দি ল্যাঙ্গুয়েজ ইউজ, যেটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন সেটা আন্ডারস্ট্যান্ড করবেন। আর আন্ডারস্ট্যান্ডিং অফ দি কন্টেন্ট অ্যান্ড ফ্লুয়েন্সি, এর সঠিক অপশন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দি কন্টেন্ট অ্যান্ড ফ্লুয়েন্সি। যে কন্টেন্ট আছে সেটা আপনি আন্ডারস্ট্যান্ড করবেন মানে বুঝতে পারবেন, আর ফ্লুয়েন্সি একদম প্রবাহের মধ্যে লিখতে পারবেন, সেই অপশনটি হচ্ছে সঠিক অপশন।
Question number 13. Which of the following is appropriate example of skimming reading strategy? ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, স্কিমিং, স্ক্যানিং, এই যে চারটি, এই চারটি আমি ভালোভাবে বুঝিয়েছি বাংলার কোয়েশনের মধ্যে, কারণ অনেকবার আসছে, যতবার কোয়েশনগুলি আসছে তখন আমি এক্সপ্লেন করেছি। প্রিপারেশন ফর অ্যান এক্সামিনেশন, যখন আপনি এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করবেন তখন আপনি ইন্টেন্সিভ করবেন বা স্ক্যানিং করবেন। রিডিং এ মেডিকেল রিপোর্ট টু আন্ডারস্ট্যান্ড দি হেলথ ইস্যু, যখন মেডিকেলের একটি রিপোর্ট আপনি পড়বেন, আন্ডারস্ট্যান্ড করবেন যে আপনার হেলথের সাথে জড়িত, তখন আপনি একদম ইন্টেন্সিভভাবে পড়বেন, মানে ডিটেল ওয়াইজ পড়বেন, যাতে কী অসুবিধা হচ্ছে কী অসুবিধা হচ্ছে না আপনি ডিটেল অনুসারে পড়বেন, সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। রিডিং দি টার্মস অ্যান্ড কন্ডিশন অফ এ জব ইউ প্ল্যান টু জয়েন, যখন আপনি একটি জয়েনের জন্য প্ল্যান করছেন তখন যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটি আছে তখন সেটি আপনি অনেক ধ্যান দিয়ে পড়বেন, মানে অনেক নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন, সেটা হবে ইন্টেন্সিভ রিডিং। রিড এ নিউজ পেপার টু গেট অ্যান ওভারভিউ অফ দি ডে নিউজ, যে প্রত্যেক দিনের যে একটা নিউজ পেপার আছে সেটা যে আপনার জাস্ট ওভারভিউ লওয়ার জন্য পড়বেন, তখন আপনি স্কিমিং করবেন। Question number 14. To promote the academic language in class, a teacher should, একাডেমিকের যে ল্যাঙ্গুয়েজ আছে মানে ক্লাসের মধ্যে পড়া রিলেটেড যে ল্যাঙ্গুয়েজ, সেগুলি টিচার ডেভেলপ করার জন্য কী করবেন? আস্ক দি লার্নার টু রাইট এ রিপোর্ট অন চিলড্রেন্স ডে, গিভ দি লার্নার্স টু অপরচুনিটি টু ইন্টারেক্ট উইথ পিয়ার্স, observe the language used by the children in the playground, ask the learners to share the slangs used by their favorite cartoon, তাদের যে ফেভারিট কার্টুন আছে সেটার স্লোগান দিয়ে তারা কখনো একাডেমিকের ল্যাঙ্গুয়েজটা ভালো হবে না বা প্রমোট হবে না। অবজার্ভ দি ল্যাঙ্গুয়েজ ইউজ বাই দি চিলড্রেন ইন দি প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডের মধ্যে যখন তারা ল্যাঙ্গুয়েজ ইউজ করবে সেটা অবজার্ভ করেও তাদের প্রমোট হবে না একাডেমিক ল্যাঙ্গুয়েজ। গিভ দি লার্নার্স দি অপরচুনিটি টু ইন্টারেক্ট উইথ পিয়ার্স, ইন্টারেক্ট যখন তারা পিয়ার্সের সাথে মানে সমবয়সীদের সাথে ইন্টারেক্ট করবে সেটাও ডেভেলপ হবে না। আস্ক দি লার্নার টু রাইট এ রিপোর্ট অন চিলড্রেন্স ডে, চিলড্রেন্স ডের উপর যখন একটি রিপোর্ট লিখবে তখন তাদের অ্যাসেস করা যাবে তারা কতটুক একাডেমিক ল্যাঙ্গুয়েজটি শিখতে পারছে বা বুঝতে পারছে না। যখন তারা রিপোর্ট লিখবে তখন সেটার মধ্যে প্রপারভাবে আমরা টিচার হিসাবে সেটা বুঝতে পারবো সে কতটুক বুঝছে সেটা। তো এর সঠিক অপশনটি হচ্ছে আস্ক দি লার্নার টু রাইট এ রিপোর্ট অন চিলড্রেন্স ডে। Question number 15. Picture reading should be the part of reading because পিকচারের যে রিডিং, পিকচার রিডিংটা part of reading because it allows to children draw such picture, মানে এটা কি করে চিলড্রেন যে পিকচার দেখে, পিকচার রিডিং বলতে এইভাবে বোঝানো যে এ ফর অ্যাপেল, বি ফর বল, এই যে সাথে সাথে পিকচার থাকে বা পিকচারের সাথে স্টোরি থাকে সেটা, তো সেই যে পিকচারের সাথে স্টোরি থাকে সেটা দেখে কি তাদের পিকচার ড্র করার উৎসাহ দেবে। ইট ইজ দি ইনিশিয়াল স্টেজ অফ ইমার্জেন্ট রাইটিং, এটা হচ্ছে একটি শুরুয়াতি স্তর বা প্রথম স্তর ইমার্জেন্ট রিডিং, যখন নতুন যারা শিখছে তাদের একটি প্রথম স্তর। ইট হেল্পস লার্নার টু এঙ্গেজ অ্যান্ড মেনটেন ডিসিপ্লিন ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করবে সেটা। টু গিভ এক্সপোজার টু ডিফারেন্ট কালার্সের এক্সপোজার সেটা হবে না। এটা হচ্ছে পিকচার রিডিং হচ্ছে ইনিশিয়াল স্টেজ অফ ইমার্জেন্ট রিডিং, যখন ছোটো ছোটো বাচ্চারা এর সাথে অ্যাপেলের সাথে অ্যাপেলের ছবি দেখবে তখন তাদের শিখতে ভালো হবে, তাই সেটি হচ্ছে ইনিশিয়াল স্টেজ, মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য সেগুলি অত্যন্ত জরুরি পিকচার রিডিং করা। এখানে 15টি কোয়েশন শেষ হয়ে গিয়েছে, তারপরের সেটটি আলোচনা করব।
এখন নেক্সট সেটটি শুরু করছি। A teacher must use open-ended instruction in the language classroom and allow learners to express as it is crucial and একটি হচ্ছে ওপেন ইন্ডেড আর একটি হচ্ছে ক্লোজ ইন্ডেড। ওপেন ইন্ডেড আর ক্লোজ ইন্ডেড। ওপেন ইন্ডেড কোয়েশন কিভাবে হয় আর ক্লোজ ইন্ডেড কোয়েশন কিভাবে হয়? ওপেন ইন্ডেড যখন একটি কোয়েশন করা হলো যে কয়েকটি আনসার আসবে, একটি আনসার আসবে না, কয়েকটি আনসার আসবে, তখন সেটা হবে ওপেন ইন্ডেড। আরেকটি হচ্ছে ক্লোজ ইন্ডেড। ক্লোজ ইন্ডেড সেটি যখন একটি কোয়েশন করা হবে, একটি কোয়েশনের সাথে যখন উত্তরটি একটি হবে, অন্য কোনো একটি ঘুরে ফিরে হবে না। যেমন ভারতের প্রধানমন্ত্রী কি? তখন নরেন্দ্র মোদী। তখন আমিও বলবো নরেন্দ্র মোদী আর আপনিও বলবেন সেটা, আর যতজন মানুষ থাকবে তখন সেটা এই আনসারটি বলবে, তখন সেটা হবে ক্লোজ ইন্ডেড। এই যে সিটেটের পরীক্ষা দিচ্ছেন আপনি, দেওয়ার সময় কি করছেন? আপনি একটি কোয়েশন আছে চারটি, এই যে চারটি এমসিকিউ, চারটির মধ্যে একটি অ্যান্সার হবে, ঘুরে ফিরে একটির মধ্যেই আমাদের যেতে হবে, তখন সেটা হবে ক্লোজ ইন্ডেড। আর ওপেন ইন্ডেড যখন আমি একটি কোয়েশন দেব, যেমন জল, জল দিয়ে তুমি বলো, তখন যে তোমার মধ্যে কতটি আনসার থাকবে, তোমার একটি আনসার থাকবে, তোমার ফ্রেন্ডের আর একটি আনসার থাকবে, আমার একটি আনসার থাকবে, এইভাবে কয়েকটি যে আনসার থাকবে, তখন সেটা হবে ওপেন ইন্ডেড। এখানে ওপেন ইন্ডেড ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ক্লাসের মধ্যে, এই যে এভাবে ওপেন ইন্ডেড আর ক্লোজ ইন্ডেড বুঝিয়ে যে এইভাবে ধরেন যে ওপেন ইন্ডেড ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে ওপেন ইন্ডেড ভাবে, একদম মুক্তভাবে, যে কোনো রকমে বন্দি করা হচ্ছে না ক্লাসের মধ্যে, ল্যাঙ্গুয়েজ ক্লাসের মধ্যে। গিভ অথরিটি টু টিচার টু স্পিক। এখানে টিচারের যে অথরিটি দেওয়া আছে, মানে টিচার যা বলবে সেই হবে, আমি যা বলবো সেটা হবে, আপনাদের কথা একদম চলবে না সেটা। গিভ অথরিটি টু লার্নার অ্যান্ড টিচার টু স্পিক, মানে অথরিটি দেওয়া হবে লার্নার অ্যান্ড টিচার, লার্নাররাও স্টুডেন্টরাও বলবে এবং টিচাররাও সেটা। এনেবল লার্নার্স টু ইনক্রিজ দেয়ার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, হেল্প দি টিচার টু অ্যাসেস লার্নার। টিচার লার্নারদের অ্যাসেস করতে পারবেন, মানে তাদের বুঝতে পারবেন, তাদের পরীক্ষা নিতে পারবেন এটা। এনেবল লার্নার্স টু ইনক্রিজ দেয়ার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, তাদের যে এক্সপিরিয়েন্স আছে, তাদের যে নলেজ আছে সেটা বাড়বে, ইনক্রিজ হবে যখন ওপেন ইন্ডেড ইনস্ট্রাকশন দেওয়া হবে। যদি ক্লোজ ইন্ডেড দেওয়া হয় তাহলে তাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে না, যতই তাদের এক জায়গায় একই অ্যান্সারের মধ্যে আসতে হবে। আর ওপেন ইন্ডেড মানে তারা টিচারদের কাছে বলতে পারবে, তাদের যে মনে যা কিছু আছে তারা টিচারদের কাছে বলতে পারবে, তাদের যে নলেজ আছে সেটা বাড়বে, তাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা বাড়বে ওপেন ইন্ডেড ইনস্ট্রাকশনের মধ্যে। Question number 2. কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনক্লুডস। কনস্ট্রাকটিভিস্ট হচ্ছে রচনাবাদী, যেখানে যে ক্লাসটি সব থেকে অ্যাক্টিভ থাকবে, যখন ক্লাসের মধ্যে অ্যাক্টিভিটি থাকবে তখন সেটা হবে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। ড্রিলিং অ্যান্ড ইফেক্টিভ টুল। ড্রিলিং মানে তারা ড্রিল করবে, অভ্যাস করবে সেটা। হ্যাবিট ফরমেশন, তাদের অভ্যাস করার জন্য যেটা করা হবে সেটা। ড্রিল মানে প্র্যাকটিস করবে, তারা বেশিরভাগ প্র্যাকটিস করবে। হ্যাবিট ফরমেশন অভ্যাস গড়ে তুলবে। ইনকোয়ারি বেসড লার্নিং খোঁজবিন পদ্ধতি করবে, মানে তারা যা কিছু আছে তারা খোঁজাবে, ইনকোয়ারি করবে। প্র্যাকটিসিং গ্রামার রুলস, গ্রামার রুলের জন্য প্র্যাকটিস করবে সেটা। সব থেকে পজিটিভ কোনটা লাগছে? ইনকোয়ারি বেসড লার্নিং। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু লার্নিং ইনক্লুডস ইনকোয়ারি বেসড লার্নিং। যখন তারা ইনকোয়ারি করবে, তারা খোঁজবিন করবে, তখন সেখানে অ্যাক্টিভ থাকবে তারা, সেই জন্য হয়েছে ইনকোয়ারি বেসড লার্নিং। Question number 3. Language assessment aims at measuring how much each learner achieve and comparison to his peers. তারা কতটুকু অ্যাচিভ করছে
আর তারা তাদের যে পেয়ার্স আছে, সমবয়সী যারা আছে, সহপাঠী যারা আছে, তাদের সাথে কম্প্যারিজন করবে। যখন কম্প্যারিজন আসবে তখন সেটা নেগেটিভ হয়। যদি নট কোয়েশনের মধ্যে নট থাকতো তাহলে কম্প্যারিজন আনসার হবে। আর যদি নট কোয়েশনের মধ্যে যখনও নট, লিস্ট, অ্যাকসেপ্ট এইভাবে থাকে না, তখন কখনো কম্প্যারিজন আসবে না। কম্প্যারিজন ওয়ার্ডটি হচ্ছে নেগেটিভ। দেয়ার ওভারঅল অর সামেটিভ অ্যাচিভমেন্ট, মানে তাদের যে কতটুক ওভারঅল সামেটিভ অ্যাচিভমেন্টটা কতটুকু হচ্ছে সেটা। ল্যাঙ্গুয়েজ অ্যাচিভমেন্ট অফ লার্নার্স, ল্যাঙ্গুয়েজের মধ্যে কতটুকু তাদের অ্যাচিভমেন্ট এসেছে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অফ লার্নার্স, তাদের যে পারঙ্গতা কতটুকু সেটা আসছে। যখন ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট আসে ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্টের সাথে সাথেই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা হয়। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অফ লার্নার্স, তারা কতটুকু পারঙ্গ হচ্ছে সেটা। Question number 4. Predicting is a reading comparison strategy that readers use to anticipate what comes next by using their prior knowledge. Allows reader to stop and take notes as they read in order to verify what they anticipated. Readers use to anticipate what comes next based on clues from the text. So whether or not readers are following along when they are reading the text. Predicting মানে অনুমান লাগানো। Readers used to anticipate what comes next based on clues from the text. টেক্সটের মধ্যে যে ক্লু আছে সেটা থেকে তারা অনুমান করবে যে আগে কি আসবে বা পরে কি আগে কি আসবে, সেটা যে তারা অনুমান করবে যে ক্লু থাকবে টেক্সটের মধ্যে, তখন সেটা হচ্ছে প্রিডিক্টিং। Question number 5. Which one of the following is not an example of mixed language use? নিচের কোনটির মধ্যে যে মিক্সড ল্যাঙ্গুয়েজ নয় সেটা। চিলড্রেন স্পিক ইন L1 and the teacher respond in L2. L1 মানে ল্যাঙ্গুয়েজ 1 মানে মাদার টাং, আর L2 ধরে নেন ইংলিশ হচ্ছে L2 ধরে নেন। সাপোজ L1 L2 সেটা তো মিক্স হয়ে গেছে, মানে ইংলিশ আর বেঙ্গলি দুটি মিক্স হয়ে গেছে। চিলড্রেন স্পিক ইন L2 অ্যান্ড টিচার রেসপন্স ইন L1। ছাত্ররা কি করছে L2 ইংলিশে বলছে আর টিচার রেসপন্স করছেন বাংলাতে, তখন সেটাও মিক্স হয়ে গিয়েছে। টিচার স্পিক্স ইন L2 অ্যান্ড চিলড্রেন রেসপন্স ইন L2। টিচার ইংলিশে বলছে এবং ছাত্ররাও ইংলিশে বলছে, সেখানে কি মিক্সড ল্যাঙ্গুয়েজ হয়েছে। চিলড্রেন সুইচ বিটুইন L1 অ্যান্ড 2, সেখানেও ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2-র মধ্যে তারা সুইচ করছে, তখন সেখানেও মিক্স হয়ে গেছে। মিক্স কোনটির মধ্যে হয় নাই? যখন L2 দুটি একই ভাষার মধ্যে হচ্ছে তখন সেখানে কোনো রকমের মিক্স হয় নাই। কোয়েশ্চন নাম্বার 3 নম্বরটি হচ্ছে অপশন 3 হচ্ছে সঠিক। Which approach to writing could be started as a learning to write by writing? লার্নিং যখন আসবে তখন সেটা হবে প্রসেস। লার্নিং মানে রাইটিং যখন আসবে তখন সেটা হবে প্রসেস। রাইটিংয়ের মধ্যে প্রসেস থাকে। লেখা হচ্ছে একটি পদ্ধতি, উৎপাদন নয়। প্রসেস অ্যাপ্রোচ অ্যান্ড প্রোডাক্ট অ্যাপ্রোচ। প্রসেস যেখানের মধ্যে একটি প্রসেস থাকবে, ব্রেইনস্টর্ম, ড্রাফট, এডিট, রিভাইজ, প্রুফ রিডিং, সেটা। আর প্রোডাক্ট যখন আপনি লিখে ফেলবেন যে আপনার ফাইনাল প্রোডাক্টটা কি আসছে তখন সেটা হবে প্রোডাক্ট অ্যাপ্রোচ। এখান রাইটিংয়ের মধ্যে প্রসেস অ্যাপ্রোচ। In a language class, poetry should be taught exactly in the same way as a prose piece in thought. যেভাবে কবিতাটি দেওয়া আছে সেভাবেই বলবেন। এক্স্যাক্টলি শুড বি থট ফার্স্ট বাই গিভিং অ্যান ইলাবোরেট ইন্ট্রোডাকশন অফ দি পোয়েট যেভাবে ইন্ট্রোডাকশন দিয়েছেন সেভাবে প্রথমে বলবেন। ইজ ফর আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড এনজয়মেন্ট। অ্যাপ্রিসিয়েশন আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য, অ্যাপ্রিসিয়েশন এবং এনজয়মেন্ট করার জন্য। ইজ অ্যাজ মাচ অ্যাবাউট দি পোয়েম অ্যাজ দি পোয়েট। যখনই পোয়েট্রি আসবে, পোয়েট্রির সাথে সাথে পোয়েট্রি কেন পড়ানো হয়? পোয়েট্রি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, অ্যাপ্রিসিয়েশনের জন্য এবং এনজয়মেন্টের জন্য। এই কোয়েশনটি
2011 থেকে আসছে আর এখন পর্যন্ত আসছে। A print-rich environment is essential for children as it enables print-rich environment. Print-rich environment যেখানে ক্লাসের মধ্যে দেওয়ালের মধ্যে অনেক কিছু লেখা থাকবে, চার্ট থাকবে, কপি থাকবে, ছাত্ররা বুঝতে পারবে, সেখানে তারা পড়তে পারবে। সেই পরিবেশটি, যে ক্লাসের মধ্যে যে একটি পরিবেশ, ভালো পরিবেশ, সেটা হচ্ছে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। Peer assessment, discussion in the classroom, self-motivation to read with comprehension, the classroom become attractive and colorful. ক্লাসরুম যদি অ্যাট্রাকটিভ আর কালারফুল থাকে তাহলে শুধু প্রিন্ট রিচ হবে না। ঠিক আছে, ক্লাসরুমটা অ্যাট্রাকটিভ থাকতে হবে এবং কালারফুল থাকতে হবে, কিন্তু যদি ছাত্ররা কিছু বুঝতে না পারে তখন সেটা তো কোনো রকমের মাইনে থাকে না। ডিসকাশন ইন দি ক্লাসরুম, ক্লাসের মধ্যে যে ডিসকাশন সেটা প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। পিয়ার অ্যাসেসমেন্ট সেটা যখন আপনি কিছু লিখছেন, লেখার পর আপনার যে ক্লাসের মধ্যে সহপাঠী যারা আছে তখন তারা আপনাকে যে বলছে আপনার এখানে একটু কম বেশ হয়েছে, সেইভাবে যে তারা অ্যাসেসমেন্ট করছে সেটা হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট। যখন আপনার সহপাঠী কিছু আপনাকে যে মার্ক দিবে, আপনি বলছেন যে এটার মধ্যে আপনি যে কিছু লিখেছেন, লেখার পর তারা পেয়ারদেরকে বলছেন যে এটার মধ্যে কত মার্ক দিবে, তখন সেটা হবে পেয়ার অ্যাসেসমেন্ট। সেলফ মোটিভেশন টু রিড উইথ কম্প্রিহেনশন, সেলফের মধ্যে যে একটি মোটিভেশন থাকবে আর পড়তে যে কম্প্রিহেনশন বুঝবে তখন সেটা হবে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। বুঝতে পারবে এবং মোটিভেশন থাকবে আপনার মধ্যে। The language that is used formally in the textbook during assessment and with other teaching learning material is textbook language, a medium of children's language, a medium of instruction, a state regional language. এই যে টেক্সটবুক সেটা কি, একটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে আমাদের যে বই থাকে যে সেটা কি, সেটা একমাত্র একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আর টেক্সটবুক হচ্ছে ওয়ান অফ দি রিসোর্স, অনলি না, শুধু না, মানে ওয়ান অফ দি রিসোর্স, একটা রিসোর্স। দি মেথড ইজ বেস্ট অন দি কোঅর্ডিনেশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিজিক্যাল মুভমেন্ট। কোঅর্ডিনেশন মানে মোটর যাতে অ্যাক্টিভিটি করতে পারবে, হাত পা লাড়াতে পারবে, যে কোঅর্ডিনেশন যেটা করতে পারবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিজিক্যাল মুভমেন্ট, শারীরিক গতিবিধি করতে পারবে। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, টোটাল ফিজিক্যাল রেসপন্স মানে টিপিআর। কোঅপারেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং সেটা হচ্ছে নিউয়েস্ট মেথড, সেখানে ইন্টারাকশনটা ইম্পর্টেন্ট থাকে, তারা কমিউনিকেট করে, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে ক্লাসের মধ্যে বা যে কোনো জায়গায়, তাদের যে ইন্টারাকশন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোঅপারেটিভ সহযোগ, যখন দুইজন একজন মিলিয়ে যেভাবে করে সেটা হচ্ছে কোঅপারেটিভ। টোটাল ফিজিক্যাল রেসপন্স, এই কোয়েশনটি অনেকবার আসে। টিপিআর মেথডটা, টিপিআর মেথড যখন টিচার কিছু বলছে, যেভাবে বলছে বা হাত পা নাড়াচ্ছে, তাদের যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেটা নাড়াচ্ছে, যখন টিচার বলছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাত দিয়ে দেখাচ্ছে, ছাত্ররা ঠিক সেইভাবে দেখাচ্ছে, তখন সেটা হচ্ছে টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স। Question number 11. Which one of the following could be the while reading activity when doing a short story? যখন একটা শর্ট স্টোরি হয় আর তখন while reading activity মানে চলাকালীন। একটা হচ্ছে প্রি রিডিং, একটা হচ্ছে পোস্ট রিডিং, একটা হচ্ছে while রিডিং। প্রি রিডিং, while রিডিং, পোস্ট রিডিং। প্রি রিডিংটা হচ্ছে যখন পাঠ পড়ানোর আগে হবে, সেটা হচ্ছে প্রি রিডিং। হোয়াইল রিডিং যখন পাঠ পড়ানো চলছে মানে চলাকালীন, সেটা হচ্ছে হোয়াইল রিডিং। আর পোস্ট রিডিংটা হচ্ছে যখন পাঠ পড়ানো শেষ হয়ে গেছে তারপরে। এই তিনটি অপশন আপনারা ভালোভাবে মনে রাখবেন। প্রি রিডিং মানে পাঠ পড়ার আগে
যে কোনো জিনিস পড়ার আগে সেটা হচ্ছে প্রি রিডিং। হোয়াইল রিডিং যখন পড়া চলছে চলাকালীন তখন হোয়াইল রিডিং। আর পোস্ট রিডিং যখন পড়া শেষ হয়ে গেছে তারপরে যে আপনার কোয়েশ্চন আনসার করবেন তখন সেটা হচ্ছে পোস্ট রিডিং। Learner discuss to predict the events of the story. Learners do pair work and read mutually to one another. Learner discuss biographical details of the poet. Teacher ask meaning of new words. সেগুলি আপনি পরে করবেন। While reading, learners do pair work. তারা সহপাঠীদের সাথে কাজ করবে আর একজন আরেকজনের সাথে সেটা পড়বে, তখন সেটা হবে while reading। Question number 12. Which of the following statements do not feature of in National Education Policy 2022 মানে NEP 2020 মধ্যে কোনটি সঠিক নয়? All children in school should be taught in the medium of instruction of the school. স্কুলের যে ভাষা সেই ভাষা দিয়ে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হবে। Learning how to read and write must begin children's home language. চিলড্রেন্সের যে হোম ল্যাঙ্গুয়েজ আছে মানে মাদার টাং যেটা আছে সেটা হবে। ইয়ং চিলড্রেন লার্ন দি বেস্ট ইফ এক্সপোজ টু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এট দেয়ার টেন্ডার এজ, মানে যখন তাদের কম বয়স থাকবে তখন তাদের মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিলে তারা ভালো হবে। Children should be taught in their mother tongue as learning a new language could be the challenge of them. All children in school should be taught in the medium of instruction of the school. স্কুলের যে ভাষা, স্কুলের যে যেমন স্কুলের ভাষা হচ্ছে ইংলিশ স্কুলের ভাষা হচ্ছে ইংরেজি, সে ইংরেজিতেই ইনস্ট্রাকশনটা দেবেন। তখন NEP 2020 সবসময় মাতৃভাষার উপর জোর দিয়েছে, মাদার টাঙ্গের উপর জোর দিয়েছে। স্কুলের ভাষা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন স্কুলের ভাষা হবে না, মানে মাদার টাং দিয়ে হবে। তিনটি অপশনের মধ্যে মাদার টাং আছে কিন্তু প্রথম তিন মধ্যে মাদার টাং নেই। যখন সব থেকে ইম্পর্টেন্ট দেওয়া হবে মাদার টাঙ্গের মধ্যে মানে মাতৃভাষার মধ্যে। কোয়েশ্চন নাম্বার 13. The development of reading and writing skill can only be improved in language classes take place concurrently is unrelated to one another happens separately. রিডিং অ্যান্ড রাইটিং সেটা কখনো আপনি সেপারেটলি করতে পারবেন না, আর অনলিও হবে না, আর আনরিলেটেড না, মানে সবসময় একটি আরেকটির সাথে রিলেটেড আছে। কনকারেন্টলি মানে একটি গ্র্যাজুয়াল ভাবে একটি কনকারেন্টলি ভাবে পড়বেন। টেক প্লেস কনকারেন্টলি মানে একটি আরেকটির সাথে জড়িত আছে, সেই জড়িতভাবে পড়াবেন। কোয়েশ্চন নাম্বার 14. প্যাসিভ ভোকাবুলারি আর একটি হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি আর একটি হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। অ্যাক্টিভ ভোকাবুলারি আর প্যাসিভ ভোকাবুলারি। অ্যাক্টিভ ভোকাবুলারি যখন আপনি বলতে বলতে আমি বলছি আমার সাথে সাথে আমার ওয়ার্ডটি মনে হয়ে গেছে, আমি লিখছি সাথে সাথে আমার ওয়ার্ডটি মনে হয়ে গেছে, তখন সেটা অ্যাক্টিভ। প্যাসিভ যখন আমি মনে করতে পারছি না, কোথায় থেকে শুনছি, শোনার পর আমার একটু মনে হচ্ছে, তখন সেটা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। একটা কি অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ যখন আপনি বারবার ব্যবহার করতে পারেন, আপনার সব সময় মনে থাকে, সেটা অ্যাক্টিভ। আর প্যাসিভ যেটা আপনার মনে থাকে না, যখন আপনি শুনেন তখন আপনার মনে হয়, সেটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ভোকাবুলারি এখানের মধ্যে কোনটি? ওয়ার্ডস উইচ উই ইউজ হোয়েন উই লিসেন টু দেম অ্যান্ড রিড দেম। যখন আমরা শুনি এবং যখন আমরা পড়ি, সেটা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। ওয়ার্ডস উইচ ফ্রিকুয়েন্টলি ইউজ উইথ আদার্স, যখন আমরা ফ্রিকুয়েন্টলি তাড়াতাড়িভাবে যত পারি সম্ভব সেটা আমরা ইউজ করতে পারি। ওয়ার্ডস উইচ উই ইউজ হোয়েন উই রাইট, যখন আমরা লেখি তখন। ওয়ার্ডস উইচ উই ইউজ হোয়েন উই স্পিক, যখন আমরা বলি তখন। 2, 3 and 4 সেটা হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারির উদাহরণ, আর প্যাসিভ হচ্ছে 1 নম্বর। ওয়ার্ডস উইচ উই ইউজ হোয়েন উই লিসেন টু দেম অ্যান্ড রিড দেম, যখন আমরা শুনি, কেউ বলছে আমরা শুনি, শোনার পর সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভোকাবুলারি। বা যখন আমরা পড়ি, পড়ার সময় আমরা
মনে হয়, তখন সেটা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। এটা অনেকবার আসে। একটি হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি আর একটি হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। অ্যাক্টিভ ভোকাবুলারি যখন আপনি বারবার ইউজ করতে পারেন, ফ্রিকোয়েন্ট লিখতে পারেন, বলতে পারেন, তাড়াতাড়ি যত সম্ভব জলদি মনে হয়ে যায়, সেটা অ্যাক্টিভ। আর প্যাসিভ যখন আপনার মনে হতে একটু দেরি হয়, যখন আপনি পড়েন তখন আপনার মনে হয়, যখন আপনি শুনেন তখন আপনার মনে হয়, তখন সেটা হচ্ছে প্যাসিভ। Question number 15. Which of the following strategies of teaching language is most effective at foundational level? মানে শুরুয়াতি বুনিয়াদি স্তরে যে কোনটি সবথেকে ভালো? Starting from learning alphabets and lesson from the prescribed textbook. টেক্সটবুকের মধ্যে যেভাবে অ্যালফাবেট দেওয়া আছে সেইভাবে simple oral and written drills at level of children comparison drill negative. Fair and stress-free learning environment with exposure to the target language. Emphasis on speaking the target language without using any word from mother tongue. মাদার টাং ইউজ করবেন না, না ইউজ করে যে আপনি টার্গেট ল্যাঙ্গুয়েজটি করবেন সেটা। ফেয়ার অ্যান্ড স্ট্রেস ফ্রি লার্নিং, যেখানে কোনো ভয় থাকবে না, যেখানে কোনো রকমের স্ট্রেস দেওয়া হবে না, ফ্রি, ফেয়ার অ্যান্ড স্ট্রেস ফ্রি লার্নিং এনভায়রনমেন্ট, যেখানে কোনো রকমের ভয় থাকবে না, একদম কোনো রকমের স্ট্রেস থাকবে না, ফ্রি লার্নিং এনভায়রনমেন্ট থাকবে। এক্সপোজার টু দি টার্গেট ল্যাঙ্গুয়েজ, তখন সেখানে ল্যাঙ্গুয়েজ টিচিংটা সব থেকে ভালো হবে ফাউন্ডেশনাল স্টেজের মধ্যে। এখানে আমাদের আরও একটি সেট কমপ্লিট হলো। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি একদম ফ্লুয়েন্টলি বলতে পারছি না, আমি সেটা আমার থেকে ক্ষমা চাচ্ছি। কিন্তু আপনার জন্য এই যে ভিডিও দেখছেন, যদি আপনি এতটুকু পর্যন্ত আসতে পারছেন, তাহলে নিশ্চয় তো আপনি এর যে পিছন পর্যন্ত আপনি দেখছেন। কিন্তু দেখেন, এই যে 15টি সেট করছেন, তারপরে আরো একটি 15টি সেট করছেন, তখন আপনি হুবহু যেভাবে কোয়েশন পেপার, একটু ডিফিকাল্ট লেভেল কোয়েশন, একটু টাফ কোয়েশন, এইভাবে আপনি দেখতে পাচ্ছেন। তখন আপনার একটি জিনিস লাভ হচ্ছে, আপনি কোয়েশন পেপারটি দেখতে পারছেন, ভালোভাবে অ্যানালাইজ করতে পারছেন। আর আমি বলছি, আমি যেভাবে পারছি সেইভাবে বলছি। আমি এত ভালোভাবে বলতে পারছি না সেটা আমি জানছি, এবং ভালোভাবে আমি বোঝাতে পারছি না সেটাও আমি জানছি। কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের মধ্যে যেভাবে একদম ফ্রেন্ডলিভাবে আমাদের ঘরের ভাষায় আমি কথা বলার চেষ্টা করছি, শুধু আপনারা বোঝার জন্য। এইভাবে ইউটিউবের মধ্যে বাংলায় ইংলিশের ক্লাস দেওয়া হয় না, প্লাস 15টি সেট এইভাবে করা হয় না। যেখানে দেখবেন 15টি সেট করানো হচ্ছে, 2-3টি চ্যানেল আছে, কিন্তু সেখানে এইভাবে পুরোভাবে সেট করানো হয় না। সব থেকে বেস্ট হচ্ছে লেটস লার্ন, সেখানে যে 15টি সেট করা, সেটা আপনার জন্য অনেক ভালো। ইংলিশের যে ম্যারাথন আছে লেটস লার্নের মধ্যে, সেটি দেখবেন। তারপরে ইংলিশের লেটস লার্নের মধ্যে 4-5টি ক্লাস আছে, সেটা সার্চ করে দেখবেন, সেটি দেখবেন। তারপর যে এই ম্যারাথন, তারপরে আমার আরও 4টি না 5টি ক্লাস আছে, সেগুলি দেখবেন। তখন আপনার ইংলিশ একদম ঠিক হয়ে যাবে, আমি আপনাদের কাছে ওয়াদা করছি। আর প্লাস যদি বাংলার প্লেলিস্টটা আপনারা দেখতে পারেন, তাহলে আপনার জন্য একদম বেস্ট হবে। সেখানে পেপার 2 এবং পেপার 1 দুটি আমি পেপার ডিসকাস করেছি। আর যদি বাংলার ক্লাসগুলো দেখেন আর এই যে ইংলিশের ক্লাস একদম সেম, সেটা ট্রান্সলেশনটি সেখানে শুধু বাংলা, এখানে সেটা হচ্ছে ইংলিশ, সেইটি তফাৎ, আর কিছু না। আমি পরে যে ভিডিও দিব, সেখানে আপনি ট্রান্সলেশন দেখে দেখে কীভাবে ওএমআর শিটের মধ্যে ফিল আপ করবেন, সেটা আমি পরে একটি ভিডিওর মধ্যে আপলোড করব। সেই ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন। আমি আর একটি কথা বলতে চাই, আপনারা যদি ইংলিশের ক্লাস দেখছেন, আপনারা বাংলার ক্লাসগুলো দেখতে পারেন। ইংলিশ এবং বাংলার যে থিওরি বা কোয়েশ্চন পেপার, সেটা একদম ঠিক। সেটা কিভাবে ঠিক বা সেটা কিভাবে সেম, আমি আপনাকে পরে যে লাস্ট একটি ভিডিও দিব, সেই ভিডিওর মধ্যে সেটা বলে দেব যে একটি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি ট্রিক আছে, সেই ট্রিকটি আপনি ইউজ করতে পারবেন। বাংলা এবং ইংলিশটি আপনার জন্য একদম হুবহু লাগবে। আর বাংলার কোয়েশ্চন পেপার 2012 থেকে 2024 পর্যন্ত যতটি কোয়েশ্চন পেপার আছে, সবটি আমি 13টি ভিডিওর মধ্যে কমপ্লিট করেছি। আর 13টি ভিডিও সবটি
আধা ঘন্টা, এইভাবেই 40 মিনিট 30 মিনিট এইভাবে কয়েকটি ভিডিও। আর দুটি ভিডিও আছে ম্যারাথন 2 ঘন্টা করে, 2012 থেকে 19 পর্যন্ত 2 ঘন্টা করে 4 ঘন্টা। সেই 4 ঘন্টার মধ্যে ম্যারাথনটি এইগুলির মধ্যে 2012 থেকে 24 পর্যন্ত আছে। আর 2023 এবং 24-এর যে কোয়েশন ছিল সেই কোয়েশনগুলি একটি ম্যারাথনের মধ্যে আছে। যদি আপনি প্লে লিস্টের মধ্যে যান একদম সিরিয়াল অনুযায়ী দেখতে পারবেন। সবটি ক্লাস ভালো লাগবে, কিন্তু 2012 থেকে যে 19 পর্যন্ত যে ম্যারাথন দুইটি আছে সেটা আপনার এত বেশ ভালো লাগবে না, কারণ আমি তখন এত ফ্লুয়েন্টভাবে বলতে পারছিলাম না, আমার প্রথম ভিডিও বানানো ছিল, তাই এগুলি আপনার একটু অসুবিধা হতে পারে। আর বাকি যে কোয়েশ্চন পেপারগুলি আছে আমি অনেক ভালোভাবে ডিসকাস করেছি। আর এইগুলি যে পুরো ইউটিউবের মধ্যে বাংলার কোনো চ্যানেলের মধ্যে এই কোয়েশ্চনগুলি ডিসকাস করা হয় নাই। আর যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের ভিডিওগুলো দেখেন বাংলার জন্য, সেটি আপনার জন্য ইম্পর্টেন্ট না, কারণ প্যাটার্নটি চেঞ্জ হয়ে গেছে। আপনার যে কোয়েশনগুলি দেখা দরকার 2019 থেকে এখন পর্যন্ত যে কোয়েশন আছে 24 পর্যন্ত, সেই কোয়েশনগুলি আপনার জন্য ইম্পর্টেন্ট। আর 12 থেকে 19 পর্যন্ত এই যে 18 পর্যন্ত এই প্যাটার্নটি এখন চলে না, এখন সিলেবাস একটু চেঞ্জ। সিলেবাস সেম আছে কিন্তু কোয়েশনের যে প্যাটার্ন সেগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। আর ইংলিশের জন্য কি করবেন আজকে একটি জিনিস বলছি। যদি আপনি বাংলা এবং ইংরেজি দুইটি থিওরি পড়তে চান, কোথায় থেকে থিওরি পড়বেন আমি বলছি আপনাকে। লেটস লার্নের মধ্যে ইংরেজির ম্যারাথন আছে, 3টি ম্যারাথন। 2021-এর জন্য 2021 লিখে ইংলিশ ম্যারাথন সার্চ করবেন, তারপরে একটি ম্যারাথন আসবে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার নিচে একটি ম্যারাথন আছে। তারপরে 2022 দিয়ে ইংলিশ সার্চ করবেন, 2 ঘন্টা 30 মিনিট বা 35 মিনিট একটি ম্যারাথন আসবে, সেটা দেখবেন। আর একদম লাস্টে কি করবেন, 2024 ম্যারাথন ইংলিশ লিখে সার্চ করবেন, একটা 3 ঘন্টা 36 মিনিট সেই ম্যারাথনটি দেখবেন। তারপরে আপনি যে আমার চ্যানেলের মধ্যে বাংলা কোয়েশনগুলি আছে সেই বাংলার 12টি ক্লাস সেটি দেখবেন। আর আমার ইংরেজির 5টি ক্লাস, আজকে তো 5টি ক্লাস হয়ে যাবে, সেই ক্লাসগুলি দেখবেন। আর লেটস লার্নের মধ্যে ইংরেজির প্রায় 7-8টি 2022-এর বা 23-এর 21, 22, 23 যে 3-4টি ক্লাস আছে ইংলিশের সেইগুলি দেখবেন। তারপরে আপনার ইংলিশ একদম ক্লিয়ার হয়ে যাবে, বাংলা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আজকে যে ক্লাসটি সেটি শুরু করা যাক। আর আপনার বাংলার থিওরি আলাদাভাবে পড়া লাগবে না, কারণ ওই যে ইংলিশের যে থিওরি সেই থিওরিগুলি বাংলার মধ্যে। প্রথম কোয়েশ্চনটি হচ্ছে, এ টিচার অফ ক্লাস 5 উইশেস টু টিচ এ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ফ্রম দি সিলেবাস, শি শুড। একজন টিচার কি ক্লাস 5-এর মধ্যে তিনি ভাবছেন যে একটি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার মানে জটিল ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার আছে সেটা অনেক জটিল, মানে ধরতে পারেন যে কঠিন ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার যেটা অনেক কঠিন, তিনি সিলেবাসের মধ্যে আছে, তিনি কি করা উচিত তার। আস্ক স্টুডেন্ট টু মেমোরাইজ দি রুলস, স্টুডেন্টদেরকে বলবেন যে এই রুলগুলি, স্ট্রাকচারের যে রুল আছে সেই রুলটি তারা মুখস্থ করবে। নট টিচ দি কমপ্লেক্স স্ট্রাকচার অ্যান্ড অ্যাভয়েড ইট, তিনি সিলেবাসের মধ্যে যে স্ট্রাকচার আছে, যে জটিল স্ট্রাকচার আছে সেটা তিনি কী করবেন, পড়াবেন না, তিনি ছেড়ে দেবেন। ফোকাস অন লিসেনিং স্পিকিং প্র্যাকটিস ইনস্টেড অফ টিচিং গ্রামার, তিনি কি করবেন, গ্রামার ছেড়ে দিয়ে কি করবেন, তিনি লিসেনিং আর স্পিকিংয়ের মধ্যে জোর দিবেন, সেই দিকে ফোকাস করবেন। ইউজ এ গ্রামার গেম উইথ এ ফোকাস অন দি কমপ্লেক্স স্ট্রাকচার, একটি গ্রামারের জন্য গ্রামার গেম করবেন, গ্রামার গেমের মধ্যে ফোকাস করবেন। আর এই ফোকাস করার সাথে সাথে যে ল্যাঙ্গুয়েজের একটি কমপ্লেক্স স্ট্রাকচার যেটা সেই গেমের মধ্যে তিনি শিখিয়ে ফেলবেন সেটা। A teacher of class 5 wish to teach a complex language structure from the syllabus. She should use a grammar game with a focus on this complex structure. মানে তিনি একটি গ্রামারের গেম করবেন, সেই গেমের সাথে সাথে যে তাদের যে কমপ্লেক্স স্ট্রাকচার সেটা জড়িত করবেন, তখন তারা শিখতে পারবে, তারা টেরও পাবে না যে এত কঠিন ছিল, তখন তারা গেমের ধ্যানে থাকবে আর তাদের পড়া শিখে হয়ে যাবে। আর এইটাই হচ্ছে কনস্ট্রাকটিভিটি
কনস্ট্রাকটিভিজম ক্লাসরুম, যেখানে ছাত্ররা অ্যাক্টিভ থাকে এবং এইভাবে পড়াশোনা করা হয়। 137 question number. As per Noam Chomsky's theory, the rule of language acquisition device LAD helps children to LAD এর ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটা মনে রাখবেন। Learn second language easily, communicate actively in second language, generate grammar rules, imitate the language spoken by adults. অ্যাডাল্টসরা যে ল্যাঙ্গুয়েজ বলে সেটা তারা নকল করবে। জেনারেট গ্রামার রুলস, তারা গ্রামারের যে রুলস আছে সেটা তারা জেনারেট করতে পারবে। কমিউনিকেট অ্যাক্টিভলি ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে অ্যাক্টিভভাবে তারা কথোপকথন করতে পারবে। লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজিলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে তারা অনেক সহজভাবে শিখতে পারবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাকোয়ার করতে পারি। স্টিফেন ক্রেশন একজন ব্যক্তি, তিনি বলেছেন যে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আমরা অ্যাকুইজিশন করতে পারি, মানে অটোমেটিক শিখতে পারি। যদি আমাদের ভাষার পরিবেশটা থাকে তাহলে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকেও অ্যাকোয়ার করতে পারি। এলএডি, নম চমস্কি বলেছেন এলএডি হেল্পস চিলড্রেন টু, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এটা আছে, এটা চিলড্রেনদের যে জেনারেট গ্রামার রুলস, তারা গ্রামার রুলস তারা জেনারেট করতে পারে সেইটাই। 138 Which of the following statement is correct? নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক? Children's first language is a hurdle in learning English. এটাই মনে করেন যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে মাদার টাং যেটা আছে সেটা ইংলিশ শিখতে অসুবিধা বোধ করে। অনেক ট্রান্সলেশন সঠিক হবে না, মানে আমি যেটা বলবো ইংরেজি ট্রান্সলেশন সেটা সঠিক না হতে পারে, কিন্তু আমি বোঝানোর জন্য আমি যেভাবে বুঝি সেটাই আমি সেইভাবে বলবো, কারণ আমি ইংরেজি বলতে পারি না, বা এটা তো বলতে পারি না বলতে পারে, কিন্তু যে এইভাবে যে হুবহু ট্রান্সলেট করতে পারবো এটা হবে না। যে আমি যতটুকু বুঝবো সেইভাবে আমি ট্রান্সলেট করার চেষ্টা করব। আর আমি আগেও বলেছি যদি আপনারা বলেন বুঝতে পারেন তাহলে আমি ভিডিও দেব, আর যদি আপনারা বুঝতে পারেন না আমি ভিডিও দেব না। তারপর আপনারা 3 জন কমেন্ট করছেন, আপনাদের কমেন্টটি দেখে আমি অনেক উৎসাহ হয়েছি, তারপর আমি ভিডিওগুলি বানাচ্ছি, কারণ আমি যেভাবে বুঝি সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। It is difficult to teach English as they use their first language in every aspect and ignore English. This English কে পড়ানো ডিফিকাল্ট লাগছে, সেই জন্য কি করবেন, as every aspect and ignore English, ইংলিশকে ছেড়ে দিবেন। As a teacher, you would like to give a list English words on the very first day. As a teacher, আপনি একজন টিচার হিসাবে কি করবেন, যে ইংলিশ ওয়ার্ডস অন দি ভেরি ফার্স্ট ডে একটি ওয়ার্ডের লিস্ট দিয়ে দেবেন, ইংলিশ ওয়ার্ডের সেটা করবেন যেদিন প্রথম স্কুলে যাবেন, বা বাচ্চাদের দিয়ে দেবেন এইভাবে একটি লিস্ট তৈরি করে যে এগুলি তোমরা শিখে নিও। চিলড্রেন কাম টু স্কুল উইথ এ ট্রেজার অফ এক্সপিরিয়েন্স এন্ড দেয়ার মাদার টাং অ্যাক্টস লাইক এজ এ রিসোর্স ইন লার্নিং ইংলিশ। চিলড্রেন তাদের অনুভব নিয়ে, তাদের যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে তারা স্কুলের মধ্যে আসে। মাদার টাং, তাদের যে মাদার টাং আছে সেটাকে আপনি রিসোর্স হিসাবে ইংলিশের জন্য ব্যবহার করবেন, সেই অপশনটি সঠিক। আর উপরের যে 3টি অপশন 3টি হচ্ছে বেঠিক। Children come to school with a treasure of experience in their mother tongue, acts like a resource in learning English. ইংলিশ লার্নিং এর জন্য তাদের যে মাদার টাং যেটা আছে সেটা তাদের রিসোর্স হিসাবে পরিণত হবে। 139 The study of how words combine to form phrase, combine to form clause and clauses join to make sentence is known as semantics, syntax, collocation, colloquial. কলোকিয়াল হচ্ছে আমরা যে আম বলচাল যেভাবে বলি সেটা কলোকিয়াল বলা যায়। কলোকেশন হচ্ছে যখন প্রথমে একটি শব্দ লাগে বা পরে একটি শব্দ লাগে, যেমন প্রিফিক্স বা সাফিক্স ধরতে পারেন। যখন এইভাবে পরে বা সামনে বা পরে একটি শব্দ লাগে, যখন একটি নতুন শব্দ তৈরি হয় সেটাকে বলে কলোকেশন। সিনট্যাক্স, যখন
স্ট্রাকচারের কথা আসবে তখন সিনট্যাক্স হবে। এই যে ওয়ার্ডের মধ্যে স্টাডি অফ হাউ ওয়ার্ডস কম্বাইন, ফ্রেজ, ক্লজ, এটা স্ট্রাকচারের কথা বলছে, সেই জন্য স্ট্রাকচার। সিনট্যাক্স যখন স্ট্রাকচার গ্রামার রিলেটেড যখন দেখবেন তখন সেটা হবে স্ট্রাকচার। সিনট্যাক্স হবে সেটা। তারপরে সিমেন্টিক্স, যখন কোনো কিছু মিনিং রিলেটেড দেখবেন তখন সেটা হবে সিমেন্টিক্স। দি স্টাডি অফ হাউ ওয়ার্ডস কম্বাইন টু ফ্রম phrases combine to from clauses join to make sentence is known as syntax. Grammar related syntax structure. Question number 140 number question. English language has consonant sound. মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কনসোনেন্ট সাউন্ড কতটা আছে? 21, 22, 23, 24। আমাদের যে ইংরেজি আছে, ইংরেজির মধ্যে লেটার কতটি আছে? 26টি। 26টা লেটার আছে। 26টা লেটারের মধ্যে 5টি হচ্ছে বাওয়েল, 5টি হচ্ছে বাওয়েল, এ ই আই ও ইউ, সেইগুলি হচ্ছে বাওয়েল। তারপরে আছে 21টা হচ্ছে আমাদের কনসোনেন্ট, মানে বাওয়েল ছাড়া যেগুলি আছে সেগুলি কনসোনেন্ট লেটার। বাওয়েল হচ্ছে 5টি। এই 5টির মধ্যে থেকে সাউন্ড কতটি প্রডিউস হয়? বাওয়েল 5টি থেকে সাউন্ড হয় 20টা। আর সাউন্ড আছে ইংরেজির মধ্যে যে 26টি লেটার, 26টি লেটারের মধ্যে 44টা সাউন্ড আছে। এই 44টার মধ্যে বাওয়েলের সাথে যে 5টি বাওয়েলের সাথে 20টা সাউন্ড, আর কনসোনেন্ট আছে, কনসোনেন্টের মধ্যে থেকে 24টা সাউন্ড। এই যে অপশনগুলি আমি আবার বলছি, রিপিট করছি। আমাদের যে ইংরেজির যে লেটার আছে এ বি সি ডি, এইগুলি এ বি সি ডি কারণ বলার কারণ হচ্ছে এগুলি আপনি বুঝতে একটু অসুবিধা হবে, আমি বুঝছি, কারণ আমি বলতেও একটু অসুবিধাভাবে বলেছি যে আরেকটির সাথে রিলেট করে বলতে পারছি না। এইটা কেন বলতে পারছি না? কারণ আমি যে ক্লাসগুলো করাচ্ছি এইবার আমি প্রথমবার করাচ্ছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু যেইগুলি আমি কোয়েশন আপনাদের দিচ্ছি সেইগুলি অফিসিয়াল আনসার কি অনুযায়ী দিচ্ছি, আর আমি এইগুলি স্টাডি করেছি, স্টাডি করার পর দিয়েছি। আমাদের যে ইংরেজি যে অ্যালফাবেট আছে 26টা আমাদের অ্যালফাবেট আছে। সেই অ্যালফাবেটের মধ্যে 5টি হচ্ছে বাওয়েল, মানে এ ই আই ও ইউ, সেটি হচ্ছে বাওয়েল। আর 21টি হচ্ছে 21টা হচ্ছে আমাদের কনসোনেন্ট। এই এতটুকু আপনাদের প্রথমে জানা দরকার। 26টা লেটার, 5টি বাওয়েল, 21টি কনসোনেন্ট, এটা হচ্ছে একটি কনসেপ্ট। তারপরে আসে সাউন্ড। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে 44টা সাউন্ড আছে, মানে এই যে লেটার 26টা, সেই 26টার মধ্যে 44টা মানে 44টা সাউন্ড আছে। এই সাউন্ড 44টাকে ভাগ করা আছে দুইটির মধ্যে, বাওয়েলের মধ্যে এবং কনসোনেন্টের মধ্যে। বাওয়েল যে 5টি আছে সেই 5টির মধ্যে 20টিকে সাউন্ড দেওয়া আছে, 20টি। আর কনসোনেন্ট যে 21টা আছে 21টি, সেই 21টির মধ্যে 24টা সাউন্ড প্রডিউস করা হয়। আই হোপ এখন আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। 141 question number. According to National Curriculum Framework 2005, English in India is a multilingual country, a first language, a foreign language, a global language, an associate language. NCF 2000 মতে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, এই জায়গায় এখানে আরেকটি কনসেপ্ট আছে, দেখবেন। অ্যাকর্ডিং টু NCF 2005, ইংলিশ ইন ইন্ডিয়া ইন এ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, যখন মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হবে তখন হবে ইংরেজিটা কি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ঠিক ওই জায়গায় আরেকটি কোয়েশন আসতে পারে। অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, ইংলিশ ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু অবজারভেশন, NCF এর মতে যে NCF অবজারভেশনের মতে ইংলিশটা কি? NCF অবজারভেশনের মতে ইংলিশটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর NCF যে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রির মতে হচ্ছে ইংলিশটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ।
Question number 142. A teacher divides the class in small groups and asks them to discuss and present their views to save environment. Students are free to plan and present their choice and creativity. The teacher is facilitating them as and when required. Which approach method is followed in the class? Constructivist approach, structural approach, natural approach, ডিডাকটিভ অ্যাপ্রোচ। যখন ক্লাসের মধ্যে এইভাবে অ্যাক্টিভ ক্লাস চলছে তখন আপনারা চোখ মুজেই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ ধরতে পারেন। ক্লাসের মধ্যে ছাত্ররা একদম অ্যাক্টিভভাবে কাজ করেছে এবং ফ্রিলি কোনো রকমের বাধা বিপদ হচ্ছে না, তখন সেটা হবে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। এ টিচার ডিভাইড দি ক্লাস ইন দি স্মল গ্রুপস, মানে প্রথমে স্মল গ্রুপের মধ্যে ডিভাইড করেছেন ক্লাসের ছাত্রগুলিকে, তারপরে তিনি বলেছেন ডিসকাস করেছেন সেভ এনভায়রনমেন্ট, পরিবেশকে কিভাবে বাঁচানো যায় সেটা নিয়ে তারা ডিসকাস করেছেন। ফ্রি, তাদের মনে যেভাবে আসছে তারা সেভাবে বলছেন, তাদের ক্রিয়েটিভিটি, তাদের যে রচনাবাদী আছে সেইভাবে করছেন, তখন সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। ন্যাচারাল অ্যাপ্রোচ মানে ডাইরেক্টভাবে ধরতে পারেন, আর স্ট্রাকচারাল অ্যাপ্রোচ যেখানে স্ট্রাকচার সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন স্ট্রাকচারাল অ্যাপ্রোচকেও বলা হয়। ডিডাকটিভ অ্যাপ্রোচ যখন ইন্ডাকটিভ হচ্ছে এক্সাম্পল টু রুল আর ডিডাকটিভ হচ্ছে রুল টু এক্সাম্পল, এইভাবে। কোয়েশ্চন নাম্বার 143. A teacher of class 4 bought some interesting books and distributed them among the students. Then she said, "Today let's have fun and read this book for our pleasure. This reading is called." টিচার ক্লাস 4 এর মধ্যে কিছু ইন্টারেস্টিং বুক আনছেন, বুক আনে কি করছেন তিনি সেই বুকগুলি ছাত্রদেরকে বিতরণ করেছেন। তারপরে তিনি কি বলছেন, চলো আমরা আজকে মজার জন্য, প্লেজারের জন্য পড়ি সেই বুকগুলি। সেটা কি প্রি রিডিং, পোস্ট রিডিং, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং। প্রি রিডিং হচ্ছে যখন আপনি একটি পাঠ পড়াবেন, পাঠ পড়ানোর আগে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে প্রি রিডিং। পোস্ট রিডিং যখন আপনি একটি পাঠ পড়ালেন, মানে পাঠটি পড়ানো শেষ হয়ে গেছে, তারপরে যা করলেন সেটা হচ্ছে পোস্ট রিডিং। ইন্টেন্সিভ রিডিং যখন আপনি ডিটেইল অনুসারে কোনো কিছু পড়বেন, গভীরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন, তখন সেটা হবে ইন্টেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং যখন আপনি মজার জন্য পড়বেন, আনন্দের জন্য পড়বেন, প্লেজারের জন্য পড়বেন, জয়ের জন্য পড়বেন, হ্যাপিনেসের জন্য পড়বেন, তখন সেটা হবে এক্সটেন্সিভ রিডিং। আর এই এক্সটেন্সিভ রিডিংয়ের সাথে জড়িত স্কিমিং আর ইন্টেন্সিভ রিডিংয়ের সাথে জড়িত স্ক্যানিং। এই যে ইন্টেন্সিভ এক্সটেন্সিভ সেটার আমি পার্টিকুলার একটি ভিডিওতেও বুঝিয়েছি, প্লাস বাংলার মধ্যে যতবার এসেছে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, আপনারা বুঝতে পারেন। কিন্তু আপনারা যদি আপনার ইংলিশ যদি ল্যাঙ্গুয়েজ ওয়ানও থাকে বা ল্যাঙ্গুয়েজ টুও থাকে, যদি আপনি আমার ভিডিওগুলো দেখছেন তো নিশ্চয়ই আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ান বা ল্যাঙ্গুয়েজ টু থাকবে। তাহলে আমি আপনাকে সাজেস্ট করছি, একদম ভাই বা বোন হিসাবে সাজেস্ট করছি, আপনারা যে বাংলার ভিডিওগুলি আছে ক্লাস 12টি বা 13টি, সেই ক্লাসগুলি দেখবেন। দেখার পর আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। কিন্তু পুরো ইউটিউবের মধ্যে এইভাবে কনসেপ্টগুলো দেওয়া হয় না, যদিও আছে, কিন্তু আপনার জন্য আমার মতে সেগুলি এত ইম্পর্টেন্ট নয় যেভাবে ইউটিউবের মধ্যে দেওয়া হয়েছে। তো অবশ্য আপনারা যে বাংলার প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টটি দেখবেন। প্লেলিস্টটি দেখতে আপনার বুঝতে কোনো রকমের অসুবিধা হবে না, আমি জানি। আমি যতটুকু পারছি চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর জন্য। তারপরে আমি নতুন তারপরে যতটুকু আমি বোঝাতে পারছি সেটা আপনার জন্য অনেক ভালো। আর প্লাস কি শুধু 2টি ভিডিওর মধ্যে আপনার অসুবিধা হবে, কোনটি? 2012 থেকে 19 পার্ট 1 আর 2012 থেকে 19 পার্ট 2, এই 2টির মধ্যে একটু অসুবিধা হবে, কারণ তখন আমি একদম নতুন ছিলাম, ভালোভাবে বলতে পারতাম না। তারপরে আমি চেষ্টা করছি বলার। এই 2টি কোয়েশন আপনি ছেড়ে দিতে পারেন, আর যে বাকি কোয়েশন পেপারের ভিডিও আছে সেই ভিডিওগুলি আপনি দেখতে পারবেন। কোয়েশন নাম্বার 144. A 2.5-year-old child picks up his sibling's book and looking at the pictures tell a story. The child is emergent writer, emergent student, emergent reader, emergent story writer. মানে
একটি 2.5 বছরের শিশু, সেই 2.5 বছরের যে শিশু, সে কি করছে, সে স্কুলে গেছে না, কিন্তু সে তার যে সিবলিংস সাধারণত আমাদের যে চাচাতো ভাই বোন আছে, সেই চাচাতো ভাই বোনদেরকে আমরা সিবলিংস বলি, যে এই যে সে বইগুলি নিয়ে এখানে যদি সিবলিংস থাকে তো না, যে একটি ছোট 2 বছরের শিশু সে বই নিয়ে হাতে খেলাধুলা করছে, সেভাবে পড়ছে, তখন কি বলবেন? তখন আপনি তাকে ইমার্জেন্ট রিডার বলবেন। এইভাবে যদি লেখে তখন আপনি এই ইমার্জেন্ট অপশনটি মাথায় রাখবেন, ইমার্জেন্ট দিয়েই আনসারটি সঠিক করবেন। সেখানে ইমার্জেন্ট রাইটারও হতে পারে, ইমার্জেন্ট স্টুডেন্ট হবে না, ইমার্জেন্ট রিডার সেটা সঠিক অপশন। আর রাইটার কোনো সময় লেখার ক্ষেত্রে যদি রিডার থাকে না, তাহলে রাইটার থাকে, তাহলে রাইটার সঠিক হয়ে যাবে। আর যখন একটি বাচ্চা স্কুলের মধ্যে অ্যাডমিশন হয়েছে না, কিন্তু সে লেখা করছে, তখন সে ইমার্জেন্ট রিডার তখন তাকে বলবেন। তারপরে সে এইভাবে কপির মধ্যে লেখা করছে, তখন সেই লেখাটাকে কি বলে? এই যে লেখা, এই যে টানাটানি করা, এটাকে বলে স্ক্রিবলিং। Question number 145. A teacher of class 3 finds that some students understand the concept more clearly when she explains them orally. ক্লাস 3 টিচার তিনি কি বুঝেছেন, যে যখন তিনি এক্সপ্লেন করেন অরাল ভাবে, মানে মৌখিকভাবে যখন তিনি এক্সপ্লেন করেন, তখন তারা ভালোভাবে বুঝে, কনসেপ্টটা ক্লিয়ার হয়, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, যেভাবে সেভাবে ক্লিয়ার হয়। তা এই যে অপশন অডিটরি, ভিজুয়াল, কাইনেস্থেটিক, অ্যাস্থেটিকটা সৌন্দর্যভাবে এইভাবে বোঝায়, তার প্রপার মিনিং বা প্রপার অর্থটা আমার ভালোভাবে জানা নেই। আর অ্যাস্থেটিকটা যখনই দেখবেন সেটা এত ভালো হয় না আমার জানা মতে। অ্যাস্থেটিক অপশনটা আজ দিন পর্যন্ত আমি দেখছি না যে কোয়েশ্চেন অফিসিয়াল আনসারের মধ্যে কোনো পেপারে সঠিক হচ্ছে। এই উপরের যে তিনটি সেটা আপনার জানা অত্যন্ত দরকারি। কাইনেস্থেটিক যখন বডি মুভমেন্ট করে যারা বুঝে, টিপিআর মেথড সেটাকে কাইনেস্থেটিক। যখন হাত পা নাড়ে, যখন টিচার পড়ান, তখন বাচ্চারাও হাত পা নাড়ে বা মাথা তুলে, যেভাবে টিচার বলেন সেভাবে সে হাত পাগুলি নাড়াচ্ছে, তখন সেটা হবে টিপিআর মেথড। এই একটি কনসেপ্টের মধ্যে আরেকটি কনসেপ্টের মধ্যে চলে গেছে, এভাবে প্যারা লিখতে পারে, কিন্তু আমি বলছি যখন একজন টিচার ক্লাসের মধ্যে এসে রাইমস বা ছড়া যেগুলি তিনি তার নিজের যে হাত পা বা এইভাবে কোনো কিছু অ্যাক্টিভিটি করে শেখান, তখন সেটা হয় টিপিআর মেথড, মানে টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড। সেই টোটাল ফিজিক্যাল রেসপন্সের মেথডের মধ্যে যে ছাত্রগুলো থাকেন সেটাকে আপনি কাইনেস্থেটিক বলতে পারেন, মানে তারা ফিজিক্যালি মুভমেন্টে ভালো থাকে। কাইনেস্থেটিক যারা হাত পা নড়াচড়া করে শিখে সেগুলি হচ্ছে কাইনেস্থেটিক। ভিজুয়াল যারা দেখে ভালোভাবে শিখতে পারে, সেগুলি হচ্ছে ভিজুয়াল। আর যখন অডিটরি, যখন বলে তারা কি করে শুনে করতে পারে, তখন তারা অডিটরি। অরেলি মৌখিকভাবে তারা কি করছে, শুনছে, তখন তারা হচ্ছে অডিটরি স্টুডেন্ট। আর ভিজুয়াল যখন দেখে শিখতে পারে, তারা হচ্ছে ভিজুয়াল স্টুডেন্ট। আর কাইনেস্থেটিক যারা মুভমেন্ট করে শিখে, তারা হচ্ছে কাইনেস্থেটিক। Question number 146. A teacher asked the students to read the text for information and create their own interpretation beyond the literal level. Which sub-skill is she practicing in the class? Paraphrasing, predicting, inferring, summarizing. প্যারাফ্রেজিং হচ্ছে যখন একটি শব্দ বা একটি মুভি দেখবেন, মুভি দেখার পর আপনি নিজের ভাষায় মুভি ছাড়েন। যখন আপনাকে শহরের মধ্যে গেছেন, আপনি আপনার রিয়েল লাইফ রিলেটেড এক্সাম দিচ্ছি, আপনি কি করছেন, কলেজের মধ্যে গেছেন, তারপর কলেজের ক্যান্টিনের মধ্যে আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনি আড্ডা দিচ্ছেন বা আপনার ফ্রেন্ডসদের সাথে আপনি আড্ডা দিচ্ছেন, এইভাবে ধরতে পারেন। ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছেন,
তখন আপনার অন্য কেউ দেখলো, অন্য কেউ দেখার পর এই জায়গাটি গিয়ে আপনার ঘরের মধ্যে বলল যে আপনার ছেলে বা আপনার মেয়েকে দেখেছি এইভাবে ছেলেদের সাথে কথা বলছে, বা ছেলেরা মেয়েদের সাথে এইভাবে কথা বলছে। যখন এইভাবে একটু লাগিয়ে, একটু তাড়কা লাগিয়ে বলবে গিয়ে আপনার ঘরের মধ্যে, তখন সেটা হবে প্যারাফ্রেজিং। আর প্রিডিক্টিং হচ্ছে অনুমান লাগানি। আর ইনফারিং, যখন আপনার একটি জিনিস থাকবে, সেই জায়গাতে আপনার নিজের যে ইন্টারপ্রিটেশন যেটা দেওয়া থাকবে তার মধ্যে আপনি নিজেই আরও কিছু ইন্টারপ্রিট করতে পারবেন, তখন সেটা হচ্ছে ইনফারিং। Question number 147. Storytelling and listening to stories play an important role because storytelling টা কেন ইম্পর্টেন্ট করে? Help to teach and learn new and difficult words. ডিফিকাল্ট যে ওয়ার্ডস আছে সেগুলি শিখতে সাহায্য করে। ইউজ মেনি স্ট্রাকচার অফ গ্রামার অ্যান্ড হেল্প চিলড্রেন টু লার্ন দেম। অনেক স্ট্রাকচারটা, গ্রামারের যে স্ট্রাকচার সেটা চিলড্রেনরা ভালোভাবে শিখতে পারে সেটা। প্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ এজ এ হোল হেল্প দি টিচার টু মেনটেন ক্লাসরুম ডিসিপ্লিন। টিচারদেরকে কী করবে, ক্লাসরুমের যে ডিসিপ্লিন আছে সেটা তারা মেনটেন করবে সেটা। স্টোরি টেলিং প্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ এজ এ হোল, একদম হোলভাবে সমগ্রভাবে পড়ানো, সেটাই হচ্ছে স্টোরি টেলিং। বা এখানের মধ্যে যে রাইমস কেন পড়ানো হয়, এটা কোয়েশন অনেকবার আছে। রাইমস শুধু এনজয়মেন্ট অ্যাপ্রিসিয়েশনের জন্য পড়ানো হয়। বা প্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ এজ এ হোল ভাবেও পড়ান, এইভাবে অপশনটি সঠিক থাকবে রাইমসের মধ্যে যদি এই অপশনটি থাকে। Question number 148. Before starting a new chapter on the honest woodcutter, the teacher started a discussion with the students on honesty. What is the teacher trying to achieve with this activity? মানে একজন টিচার কি করছেন, একটি নতুন চ্যাপ্টার যখন শুরু করছেন, সেই নতুন চ্যাপ্টার শুরু করার আগে তিনি দি টিচার স্টার্টেড উইথ স্টুডেন্ট অনেস্টি, মানে তিনি যে অনেস্টি উডকাটার এই চ্যাপ্টার পড়াবেন। বিফোর স্টার্টিং এ নিউ চ্যাপ্টার, অনেস্ট উডকাটার এই চ্যাপ্টারটা টিচার পড়াবেন। সেটি পড়ানোর আগে অনেস্ট কি সেটা তিনি ছাত্রদের সাথে কথোপকথন করছেন। তখন অ্যাক্টিভেট স্টুডেন্টস অ্যাটেনশন, স্টুডেন্টসের যে মনোযোগ সেটা তিনি আকর্ষণ করছেন। অ্যাক্টিভেট স্টুডেন্ট স্কিল, তাদের যে স্কিল আছে সেটি তিনি অ্যাক্টিভেট করছেন। অ্যাক্টিভেট স্টুডেন্টস প্রিভিয়াস নলেজ, তাদের যে প্রিভিয়াস নলেজ আছে সেটা তিনি অ্যাক্টিভেট করছেন। অ্যাসেস স্টুডেন্টস লেভেল অফ ল্যাঙ্গুয়েজ, তাদের যে কতটুকু ল্যাঙ্গুয়েজের লেভেল আছে সেটা তিনি অ্যাসেস করছেন। তাদের যে প্রিভিয়াস নলেজ আছে, যখন কোনো একটি আপনি চ্যাপ্টার পড়াবেন, যে কোনো চ্যাপ্টার বা যে কোনো একটি পার্ট আপনি পড়াবেন, যখনই কোনো একটি চ্যাপ্টার পড়াবেন, চ্যাপ্টার পড়ানোর আগে তাদের যে প্রিভিয়াস নলেজ আছে সেটা অ্যাক্টিভেট করা অনেক অত্যন্ত জরুরি। Question number 149. A child got admission to new school. The teacher was surprised to see that she would speak 4 languages fluently but could not speak in English. She is a, একটি ছাত্রী কি করছে, স্কুলের মধ্যে অ্যাডমিশন নিয়েছে, সে 4টি ভাষার কথা বলতে পারে, কিন্তু ইংলিশ সে ভালোভাবে বলতে পারে না। কুড নট স্পিক, সে বলতে পারে না। সেই ছাত্রীটি কি হচ্ছে, সি মনোলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল, মাল্টিলিঙ্গুয়াল লিঙ্গুইস্ট। মনোলিঙ্গুয়াল, যিনি একটি ভাষা বলতে পারেন, মানে একটি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, তাকে বলা হয় মনোলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল যখন যিনি 2টি ভাষা বলতে পারেন, যেমন আমি বাংলা পারি, হিন্দি পারি, আমি কি বাইলিঙ্গুয়াল। মনোলিঙ্গুয়াল কি, যদি আমি শুধু বাংলা পারি তখন আমি কি মনোলিঙ্গুয়াল। মাল্টিলিঙ্গুয়াল, যদি আমি হিন্দি পারি, বাংলা পারি, ইংলিশ পারি, তখন আমি কি হব, মাল্টিলিঙ্গুয়াল। আর লিঙ্গুইস্ট হচ্ছে
স্টাডি অফ ল্যাঙ্গুয়েজকে লিঙ্গুইস্ট বলা হয়। এইখানের মধ্যে যে বাচ্চাটি 4টি ল্যাঙ্গুয়েজ পারে তখন সেটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল। কোয়েশ্চন নাম্বার 150, a student of class 5 while reading a chapter finds some difficult and unfamiliar words and is not able to get the meaning of those words. He should, যখন এইটার এক্সাম্পল আমি দিচ্ছি, মানে কি, একটি ছাত্র যে কোনো একটি পাঠ পড়ছে তখন সে ডিফিকাল্ট ওয়ার্ড পড়ছে তখন সে কি করবে, গেস করবে। আপনারা যদি নোটিস করেন এই যে কোয়েশ্চেন পেপারটি আমি ডিসকাস করেছি সেটা কি আমি একদম হুবহুভাবে ট্রান্সলেট করেছি, হুবহুভাবে ট্রান্সলেট করছি না। আমি কি করছি, যতটুকু আমি বুঝছি আমার আন্দাজ দিয়ে সেইভাবে গেস করে আমি কোয়েশ্চেনগুলির ট্রান্সলেশনটা করছি। আস্ক দি টিচার, তখন বাচ্চা কি করবে, তখন বাচ্চা টিচারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। ইগনোর অর স্কিপ দি ওয়ার্ড অ্যান্ড কিপ রিডিং, সেই ওয়ার্ডটি স্কিপ করে যাবে। গেস দি মিনিং ইন কন্টেন্ট অনুসারে সে গেস করবে মিনিংটাকে। যেভাবে আমি যে কোয়েশ্চেন পেপারটি ডিসকাস করছি তখন আমি অনেকটি আমার শব্দটি জানা নাই কিন্তু আমি গেস করে অনুমান করে সেটা ফিট করে আপনাদের বলছি। গেস দি মিনিং ইন দি কন্টেন্ট। আস্ক হিজ ক্লাসমেট এভরি টাইম টু হেল্প, ক্লাসমেটকে এভরি টাইম প্রত্যেক সময় কি করবে, সে ক্লাসমেটদের কাছে গিয়ে বলবে যে সেটার অর্থ কি, সেটা বলা কি সঠিক। 3টি অপশন নেগেটিভ, আর গেস দি মিনিং ইন কন্টেন্ট সেটা হচ্ছে পজিটিভ। এখানেই আমাদের 15টি কোয়েশ্চন সমাপ্ত হলো। আপনারা যে এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে আপনারা কিন্তু দেখেন, ঠিক আছে, যদি 4 জনেও দেখেন বা 5 জনেও দেখেন কিন্তু একজনেও লাইক করেন না বা কমেন্ট করেন না যে পড়ানোটা কিভাবে হয়েছে। যদি ফিডব্যাকটা দিতেন তাহলে আমার মনে একটু উৎসাহ জাগতো আর আমি ভিডিও তৈরির জন্য আরও চেষ্টা করতাম। আর যদি ভিডিওর মধ্যে কোনো রকমের কমেন্ট আসে না বা কোনো লাইক আসে না তাহলে তো আমার ভিডিও দিয়ে কোনো ধরনের লাভ নেই। যা যদি একজনের ভালো হয় না তখন আমার এইভাবে ভিডিও দেওয়ার কোনো বেনিফিট আছে, বেনিফিট নাই। যদি আপনার লাভ হয়, যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্টে করবেন যে আপনি এই জায়গায় একটু ফিডব্যাক, যে এই জায়গায় একটু ভালোভাবে বুঝান, তাহলে আমি একটু চেষ্টা করব। যখন আমি আপনার কমেন্টটা দেখব তখন আমি উৎসাহ হতে পারবো যে না, যারা দেখছে তাদের একটু বেনিফিট হচ্ছে, আমার দ্বারা একটু বেনিফিট হচ্ছে, তাই আমি আরো ভালোভাবে চেষ্টা করব যে আমি আরো ভালোভাবে কিভাবে বোঝাতে পারি, আরো কিভাবে এক্সপ্লেন করতে পারি আমি চেষ্টা করব। তাই আপনারা কিছু না কিছু একটা কমেন্ট করবেন যে ভালো না খারাপ সেটা অত্যন্ত জানাবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ এগেইন। এখানেই আমাদের 45টি কোয়েশ্চন কমপ্লিট হলো। এখন যে রয়েছে আপনার কাছে 2023 এবং 2024 সেই কোয়েশ্চন পেপারগুলি ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 সেগুলি যদি আপনি দেখতে চান তাহলে আপনি বেঙ্গলির যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের মধ্যে 2023 এবং 24 একটি ম্যারাথন আছে, সেই ম্যারাথনটি দেখবেন। সেখানে আমি বাংলার যে 2023 এবং 24-এর ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 যে পেপারগুলি ছিল সেই ম্যারাথনের মধ্যে আমি কমপ্লিট করেছি। সেখান থেকে যদি আপনারা সেই ভিডিওটি দেখেন তাহলে সেই কোয়েশন, বাংলার কোয়েশন ট্রান্সলেশন করা ইংলিশের মধ্যে, যদি সেই ভিডিওটি দেখেন তাহলে আপনার ইংলিশ কমপ্লিট হয়ে যাবে, মানে বাংলাও কমপ্লিট হবে প্লাস ইংলিশও কমপ্লিট হয়ে যাবে। সেখানে ল্যাঙ্গুয়েজ 2 আপনার ইংলিশ আর ল্যাঙ্গুয়েজ 1 আপনার বাংলা। তাই আমি ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 দুটি অপশন আমি সেখানে ডিসকাশন করেছি। আপনারা অবশ্যই সেই ম্যারাথনটি দেখতে পারেন। ম্যারাথন বাংলার যে প্লেলিস্ট সেই প্লেলিস্টটি আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো বা আপনি চ্যানেলের মধ্যে ঢুকেই প্লেলিস্টটি খুঁজে বার করতে পারবেন। আর যদি পারেন তাহলে বাংলার প্লেলিস্টটি পুরো দেখবেন, ক্লাস 1 থেকে ক্লাস 13 পর্যন্ত যতটি আছে সবগুলি দেখবেন। শুধু একটু আপনার অসুবিধা হতে পারে, যেমন 2012 থেকে 24 পর্যন্ত, 12 থেকে 19 পর্যন্ত যে কোয়েশন সেগুলিতে আমি ভালোভাবে ফ্লুয়েন্টলি বলতে পারছি না। সেই যে অফলাইনে যে কোয়েশন সেগুলির মধ্যে একটু অসুবিধা বোধ হতে পারে, কিন্তু সেগুলি আপনার
না দেখলেও চলবে। আপনার সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে 2019 থেকে 24 পর্যন্ত সেই কোয়েশনগুলি দেখা মাস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন অবশ্যই এবং কমেন্টের মধ্যে আপনার মতামতটি জানাবেন কিভাবে ক্লাস হয়েছে। তখন আমি একটু মোটিভেট হব যে আমার ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, আমি বুঝতে পারবো। আর এখানেই আমাদের আজকে এই ক্লাসটি হচ্ছে লাস্ট ক্লাস, আর ক্লাস দেব না। আপনারা বাংলার প্লেলিস্ট, ইংলিশের প্লেলিস্টটা ভালোভাবে দেখবেন, বাংলা আর ইংলিশের মধ্যে ভালো স্কোর করতে পারবেন। নেক্সট যে ভিডিও দিব সেই ভিডিওর মধ্যে আমি কিভাবে ট্রান্সলেশন দেখে আপনি ওএমআর শিটের মধ্যে ফিল আপ করবেন সেই ভিডিওতে দেব। সেই ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন, সেটি ভুলেও মিস করবেন না। ঠিক আছে, ধন্যবাদ।